নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আবারও কর্নেল নীলাদ্রি সরকারের একটি গল্প। কর্নেলের চরিত্রে রয়েছেন দীপঙ্কর দেব এবং জয়ন্তের চরিত্রে রয়েছেন সুমন দা। শুরু হচ্ছে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের বিখ্যাত চরিত্র কর্নেল সিরিজের রহস্যের নাম নন্দনকানন। হারাধন মল্লিক কর্নেলকে তাঁর জয়মাতারা নার্সারির নতুন ক্যাটালগ উপহার দিতে এসেছিলেন। ডিসেম্বরের সেই সকালে আমি কর্নেলের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম, কাজেই আমিও এক কপি ক্যাটালগ উপহার পেলাম। আর্ট পেপারে ছাপা রঙিন সচিত্র ক্যাটালগ, রং বেরঙের ফুল আর বিচিত্র সব উদ্ভিদের ছবিতে ভরা প্রায় 100 পাতার বইটি কর্নেলের মতো প্রকৃতিপ্রেমিকদের পক্ষে লোভনীয়। কিন্তু আমি খবরের কাগজের ক্রাইম রিপোর্টার, আমি এই বই নিয়ে কী করব? ভদ্রতার খাতিরে হারাধনবাবু রুচির তারিফ করলাম শুধু। রুচি টুচির ব্যাপার নয় জয়ন্তবাবু, আসলে আমি আমার বিজনেসের স্বার্থে একটা ক্যাটালগ ছেপেছি। সরকারি অফিস, বড় বড় কোম্পানি আর কর্নেল সাহেবের মতো ফেমাস লোকেদের কাছে পাঠাবো, তাই এটা আমার একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন। কর্নেল ক্যাটালগটার পাতায় চোখ বুলোচ্ছিলেন, একটু পরে বললেন, তাহলে এতদিনে আপনার ইচ্ছা পূর্ণ হলো মল্লিক মশাই? কিন্তু কিভাবে হলো সেটা লক্ষ্য করেছেন কি? আপনার পার্টনার ভদ্রলোকের নাম ছাপেননি, তার মানে? আপনি তো জানেন রাজেনের সঙ্গে মানিয়ে চলতে আমার কত অসুবিধা হচ্ছিল। সব সময় আমার প্ল্যান প্রোগ্রামে বাগড়া দিচ্ছিল। ওর উদ্দেশ্য কি প্রথমে তা আমি বুঝতে পারিনি, পরে বুঝে ফেললাম। এই সময় ষষ্ঠীচরণ কফি আনলো। কফি খান মল্লিক মশাই, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। হারাধন মল্লিক কফির পেয়ালা তুলে নিয়ে চুমুক দিলেন। আসলে গত রাত্রে ভালো ঘুম হয়নি। রাজেনকে তার শেয়ার বাবদ নগদ 5 লাখ টাকা দিয়ে রফা করেছিল। সেই মতো কাগজপত্র রেজিস্ট্রি করা হয়েছিল। কাল সকালে এসে সে আরও 1 লাখ টাকা দাবি করলো, তাই নিয়েই ঝামেলাটা হয়ে গেল। টাকা দিলেন? মাথা খারাপ নাকি? তখনই থানার কোয়ার্টারে ফোন করে আমার মাস্তুতো ভাই নবারুণকে খবর দিলুম। নবারুণ গত মাসে গোপালনগর থানার ওসি হয়ে এসেছে। বেগতিক দেখে রাজেন আমার পায়ে ধরতে এলো। ব্যাপারটা হলো, রাজেন মধ্যম গ্রামের ওদিকে একটা বাগান বাড়ি কিনেছে। চিন্তা করুন কর্নেল সাহেব, 3 একর বাগান বাড়ি, তার মধ্যে একটা পুকুরও আছে, 6 কামরা একতলা একটা বাড়ি আছে, আর আছে কয়েক রকম ফলের বাগান। তার মালিক এক বৃদ্ধ ভদ্রলোক। রাজেন কোনো ফুসমন্তরে তাকে ভুলিয়ে ভালিয়ে মাত্র 6 লাখ টাকায় বাগান বাড়িটা হাতিয়েছে। 5 লাখ আমি রাজেনকে দিয়েছি। সেই টাকা অ্যাডভান্স করে দলিলপত্র সব রেডি করেছে। বাকি 1 লাখ রেজিস্ট্রেশনের দিন দেওয়ার কথা। নবারুণ আসার আগেই রাজেন কেটে পড়ে। কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না বাগান বাড়ির মালিক ভদ্রলোকের এমন ব্যতিক্রম হলো কেন। ওই এলাকায় এখন শুধু জমির যা দর, তাতে ওই বাগান বাড়ির দাম কমপক্ষে 30 লাখ হওয়ার কথা। নবারুণ এসেছিলেন নাকি? হ্যাঁ, খুলে সব বললুম ওকে। ও বলল এই এরিয়ায় রাজেনকে দেখা মাত্র আমি যেন থানায় খবর দিই, অন্য অফিসারদের বলে রাখবে। কর্নেল ক্যাটালগের পাতায় দৃষ্টি রেখে বললেন, রাজেনবাবুর উদ্দেশ্য টের পেয়েছিলেন বললেন, কি সেটা? আসলে নার্সারিতে ওর পোষাচ্ছে না। একা অন্য কোনো কারবারে নামতে চায়। প্রায়ই বলতো আমার পাল্লায় পড়ে ওর জীবনটাই নাকি হেল হয়ে যাচ্ছে। কিন্তু মধ্যম গ্রামের ওদিকে ওই বাগান বাড়ি কিনে রাজেনবাবু কি স্বাধীনভাবে নার্সারি করবেন? হারাধন মল্লিক কিছুক্ষণ চুপচাপ কফি খাওয়ার পর আস্তে বললেন, আমার দৃঢ় বিশ্বাস কোনো নির্বোধ বৃদ্ধকে ঠকিয়ে বাগান বাড়িটা কেনার পর 5-6 গুণ দামে কাউকে বেচে মুনাফা কামাবে। রাজেনকে তো দেখেছেন, মুখের কথায় সবসময় মধু ঝরে, কিন্তু ভেতরে কূট বুদ্ধি, মহা ধড়িবাজ লোক। হ্যাঁ,
কর্নেল চুরুট ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, রাজেনবাবু যে 6 লাখ টাকায় 3 একর বাগান বাড়ি কিনছেন, আপনি সে খবর কোথায় পেলেন? কাল রাজের নিজের মুখে আমাকে বলেছে, তবে সেই বৃদ্ধ ভদ্রলোকের নামটা আমাকে বলেনি। তিনি কোথায় থাকেন তাও বলেনি। বাগান বাড়ি কিনে কি করবে তা জিজ্ঞাসা করেছিলুম, শুধু বলল পুকুরে মাছের চাষ করবে, আর ফলের বাগান তো আছেই। বলে কফি শেষ করে উনি কর্নেলের দিকে একটু ঝুঁকে পড়লেন। কর্নেল সাহেব, যাই বলুন, ব্যাপারটা কিন্তু মিস্টিরিয়াস। কিন্তু আপনি শিওর হচ্ছেন কি করে যে রাজেনবাবু আপনাকে সত্যি কথা বলেছেন? হারাধন মল্লিক তার ব্রিফকেস খুলে খবরের কাগজের একটা কাটিং বের করে কর্নেলকে দিলেন। বলছি, আগে এটা দেখুন। এই বিজ্ঞাপনটা গত রবিবার জয়ন্তবাবুদের দৈনিক সত্যসেবক পত্রিকায় বেরিয়েছিল। আমি ঠিকানা অনুসারে চিঠিও লিখেছিল। আসলে আমাদের গোপালনগর থেকে মধ্যমগ্রাম তত কিছু দূরে নয়। এদিকে কলকাতার পহর যে হারে বেড়ে চলেছে, ওই এরিয়ায় 1 একর 3 জমি এখন কিনে রাখলে ভবিষ্যতে কাজে লাগানো যাবে। আপনার কাছে স্বীকার করছি, 30 লাখের মধ্যে দর হলে আমি অবশ্যই কিনে নিতুম, কিন্তু আজ রবিবার পর্যন্ত কোনো উত্তর পাইনি। কর্নেল বিজ্ঞাপনের কাটিংয়ে চোখ বুলিয়ে নিয়েছেন। আপনি ঠিকই বলছেন মল্লিক মশাই, ব্যাপারটা রহস্যজনকই বটে। বিজ্ঞাপনের ভাষাটা কেমন অদ্ভুত মনে হচ্ছে। এতক্ষণে আমার আগ্রহ জাগল। দেখি বিজ্ঞাপনটা। কর্নেল কাটিংটা আমাকে দিলেন। দেখলুম লেখা আছে, মধ্যমগ্রাম সন্নিকটে যশোর রোড হইতে 1/2 কিলোমিটার দূরে সুলভে পুকুর, একতলা দালান, ফলের বৃক্ষাদি সহ 3 একর বাগানবাড়ি ক্রয়ের সাহস থাকিলে সরাসরি সাক্ষাৎ না করিয়া শুধু পত্র লিখুন। M.R. প্রযত্নে শ্রীহরি অটোমোবাইলস, 7/1 রামচন্দ্র মিস্ত্রি লেন, কলিকাতা 46। বিজ্ঞাপনটা পড়ে বললুম, ভাষা অদ্ভুত বলেই মনে হচ্ছে। অবশ্য সাহস থাকিলে এই কথাটা কেন লেখা হয়েছে তার একটা ব্যাখ্যা করা যায়। কি ব্যাখ্যা? সম্ভবত দাম খুব চড়া হবে, তার আভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলুম। বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে বললুম, পুরো নাম না লিখে M.R. কেন? এটা কিন্তু সত্যি গোলমেলে। ঠিক, আরও গোলমেলে ব্যাপার হলো সরাসরি দেখা না করে চিঠি লিখতে বলা হয়েছে। কর্নেল বিজ্ঞাপনটা আমার হাত থেকে নিয়ে বললেন, আচ্ছা মল্লিক মশাই, আপনি কি কাল রাজেনবাবুকে এই বিজ্ঞাপনের কথা বলেছেন? না, আর বলবই বা কি করে? ওর কথা শুনেই তো বুঝতে পেরেছিলুম এই বাগান বাড়ি সে হাতিয়ে ফেলেছে। তবে ওই যে বলেছি, গত রাত্রে ভালো ঘুম হয়নি, সেটা এই গোলমেলে বিজ্ঞাপনের জন্যেই। রাজেনের কাছে কৌশলে আনরেজিস্টার্ড ডিডের একটুখানি দেখে নিয়েছি। ব্যাটার ছেলে আমাকে বোঝাতে চেয়েছিল আরও 1 লাখ টাকা তার কত দরকার। টাইপ করা ডিড? হ্যাঁ, টাইপ করা, কিন্তু নামটা পড়ার সুযোগ পাইনি, শুধু অ্যামাউন্টটা রাজেন দেখালো। বলে হারাধন মল্লিক কর্নেলের দিকে ঘুরলেন। তাহলেই বুঝুন কর্নেল সাহেব, কিভাবে আমি শিওর হয়েছি যে সত্যি রাজেন 6 লাখ টাকার মধ্যমগ্রাম এরিয়ায় একটা বাগান বাড়ি কিনেছে বা কিনছে। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চুরুট টানতে থাকলেন, তার হাতে বিজ্ঞাপনের কাটিং। মল্লিক মশাই সম্ভবত কাটিংটা ফেরত চাইতে ঠোঁট ফাঁক করেছিলেন। আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। মল্লিক মশাই, বলছি কি, গোটা ব্যাপারটাই না গোলমেলে কিন্তু শুধু নয়, রীতিমতো রহস্যজনক। আমার মনে হয় আপনি কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, আবার কেঁচো খুঁড়তে সাপ বেরোতে পারে। আপনার প্রাক্তন পার্টনার রাজেনবাবুকেও টিট করতে পারবেন। কথাটা মনে ধরল হারাধন মল্লিকের। হ্যাঁ, আসল ব্যাপারটা জানতে আমার খুব আগ্রহ হচ্ছে কর্নেল সাহেব। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপনও মাঝে মাঝে কাগজে দেখি, কিন্তু যা অবস্থা হয়েছে, কাউকে বিশ্বাস করাটাও যে খুব কঠিন। জয়ন্ত আপনাকে তাতিয়ে দিতে চাইছে মল্লিক মশাই, খুব সাবধান। আরে না না কর্নেল সাহেব, জয়ন্তবাবু আমাকে নতুন করে তাতিয়ে দেবেন কি? আমি নিজেই তো অলরেডি তপ্ত হয়ে আছি। বললুম না, গত রাত্রে ঘুমোতে পারিনি, শুধু ঘুরে ফিরে একই চিন্তা, রাজেন এমন দাও মারলোটা কি করে? বেশ তো,
বরং নিজেই গিয়ে শ্রীহরি অটোমোবাইলসের ঠিকানায় খোঁজ খবর নিন। আপনি বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই কিছু আঁচ করতে পারবেন। ঠিক বলেছেন। বলে মল্লিক মশাই তখনই উঠে দাঁড়ালেন। আচ্ছা ঠিক আছে, বিজ্ঞাপনটা দিন, এখনই গিয়ে একটু ঢু মেরে দেখি। কিন্তু ঠিকানাটা কোন এরিয়ার মধ্যে হতে পারে? কর্নেল বিজ্ঞাপনটা তাকে দিয়ে পাশের টেবিলের ড্রয়ার থেকে স্ট্রিট ডাইরেক্টরি বের করলেন। তারপর তার পাতা উল্টে দেখে নিয়ে বললেন, পূর্ব কলকাতার গোবরা এলাকায়। আপনি কি গাড়ি এনেছেন? হ্যাঁ, নিজের গাড়ি ছাড়া ট্যাক্সির ভরসায় আজকাল কোথাও সময় মতো পৌঁছানো কঠিন। তাহলে তো আপনার শ্রীহরি অটোমোবাইলসে যাওয়ার একটা শক্ত অজুহাত আছে। আপনার গাড়িটা তো অ্যাম্বাসেডর নাকি নাকি অন্য গাড়ি কিনেছেন? মাথা খারাপ নাকি? আমার অ্যাম্বাসাডার কত বছরের সঙ্গী। আপনি গাড়ি মেরামতি কাজ করানোর ছলে কথা শুরু করবেন? ইঞ্জিন বড্ড তেল মোবিল খাচ্ছে, ওভারলিং করানো এমনিতেই দরকার, কাজেই কথা বলার অসুবিধা হচ্ছে না। ফিরে গিয়ে আমাকে টেলিফোনে জানাবেন কিন্তু। তার বলতে অবশ্যই জানাবো। বলেই জয়মাতারা নার্সারির প্রোপাইটার আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। তুমি প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইকে একজন বাঘা মক্কেল জুটিয়ে দিতে চাইছিলে জয়ন্ত। হ্যাঁ, আরাধন মল্লিক এই কেসে সত্যিই একজন বাঘা মক্কেল, কারণ মধ্যমগ্রাম এলাকার একটা বাগান বাড়ি তার মাথার ভিতর ঢুকে গেছে। বিশেষ করে রাজেন মুখার্জি ওটা প্রায় ফোকটে গ্রাস করেছেন, এটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কিন্তু হালদার মশাই কখনো একসঙ্গে দুটো কেস হাতে নেন না। গত রাত্রে আমাকে টেলিফোনে জানিয়েছেন একখানা সাংঘাতিক কেস ওর হাতে এসেছে, আমার সঙ্গে পরামর্শ করতে চান। একটু বসো, 10:30 বাজতে চললো, যে কোনো মুহূর্তে উনি এসে পড়বেন। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের পুরো নাম কৃতান্ত কুমার হালদার, সংক্ষেপে কে হালদার। গণেশ অ্যাভিনিউতে একটা তেতলা বাড়ির ছাদে অ্যাসবেস্টাস চাপানো ছোট্ট ঘরে ওর বাড়ি। উনি একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন। রিটায়ার করার পর প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। হঠকারী, বেপরোয়ার, খেয়ালি চরিত্রের মানুষ, ঢ্যাঙা গরণ, মাথার চুল খুঁটিয়ে ছাটেন, ছদ্মবেশ ধরতে পটু, তবে অতি উৎসাহে বা হঠকারিতা বশে বহুবার বিপদেও পড়েছেন। আবার ঘটনাচক্রে অক্ষত শরীরে উদ্ধারও পেয়েছেন। ওকে কর্নেলের দেখা দেখি আমিও হালদার মশাই বলি। এই রকম নামের পিছনে একটা ঘটনা আছে। কর্নেলের মুখে সেটা শুনেছিলাম। কলকাতার বনেদি বাড়িতে বিয়ের রাত্রে ডাকাতির আভাস পেয়ে গৃহকর্তা তার বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারকে আমন্ত্রণ করেছিলেন এবং কর্নেলের সাহায্যে পুলিশ মোতায়েনও করেছিলেন। কে হালদার তখন সবে ডিটেকটিভ এজেন্সি খুলেছেন এবং একটা কেসের সূত্রে কর্নেলের সঙ্গে তার আলাপও হয়েছে। কর্নেল তাকে কনের মামা সাজিয়ে বিয়ে বাড়িতে তৈরি রেখেছিলেন। এদিকে ডাকাতরা বরযাত্রীদের ভিড়ে ঢুকে ওত পেতে বসেছিল। কনেকে সবে বিয়ের আসরে আনা হয়েছে, অমনি ডাকাতরাও আসন ছেড়ে উঠে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে। কর্নেল আগে থেকে সংকেত বাক্য শিখিয়ে রেখেছিলেন কে হালদারকে। হালদার মশাই, আপনার ভাগ্নির চোখে পোকা পড়েছে। সংকেত বাক্যটা শুনেই নাকি কে হালদার কর্নেলের অন্য নির্দেশ ভুলে গিয়ে পাঞ্জাবির ঝুল পকেট থেকে লাইসেন্সার ফায়ার আর্মস বের করে তার নিজস্ব ভাষায় চেঁচিয়ে ওঠেন, কোন হালায় কইনার অলঙ্কার লইতে চাও? পাও বাড়াও দেখি, ব্যাবা খুলি উড়াইয়া দিমুনে। বলেই তিনি মাথার উপর এক রাউন্ড ফায়ার করেন। শোরগোল পড়ে যায়। বেগতিক দেখে সেই সুযোগে ডাকাতরা পালিয়েও যায়। বাড়ির লনে প্যান্ডেল তৈরি হয়েছিল। কে হালদারের রিভলভারের গুলি চাঁদোয়া ফুটো করে দিয়েছিল। যাই হোক, সেই থেকে কর্নেল রসিকতা করে ওকে হালদার মশাই বলতে শুরু করেছিলেন। 11টা নাগাদ ডোরবেল বাজল এবং কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। তারপর প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই কর্নেলের ড্রয়িং রুমে আবির্ভূত হলেন। তার সঙ্গে একজন রুগ্ন চেহারার প্রৌঢ় ভদ্রলোক এবং একজন যুবতী, ছিমছাম গরম এবং স্মার্ট হাবভাব, চেহারায় তীক্ষ্ণ লাবণ্য আছে। হালদার মশাই আমাকে দেখে মুচকি হেসে বললেন, আরে জয়ন্ত বাবু আসেন দেখতাছি। দেখবেন মশাই, এই কাগজে আবার যেন কিছু ফাঁস করিয়া ফেলাইবেন না। কর্নেল স্যার, আলাপ করাইয়া দি, ইনি মিস্টার তপেশ মজুমদার, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, রিটায়ার করেছেন। আর এর ডটার মিস শ্রীলেখা মজুমদার, বাবার কোম্পানিতেই চাকরি করেন। মিস শ্রীলেখা মজুমদারই আমার ক্লায়েন্ট। আপনারা বসুন। রীতি অনুসারে ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। তারপর শ্রীলেখা হালদার মশাইয়ের নির্দেশে মুখ খুলল। তার মুখে ঘটনার যে বিবরণ শুনলুম
সংক্ষেপে তাই। এন্টালি ডক্টর সুরেশ সরকার রোডে আমি আর আমার বাবা একটা ভাড়ার ফ্ল্যাটে দোতলায় থাকি। আমার মা বছর 2 আগে মারা গিয়েছেন। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ওই ফ্ল্যাটেই আমার জন্ম। বাড়িটা 3 তলা, প্রতি তলায় 3টে করে ফ্ল্যাট। বাড়ির মালিক মহেন্দ্রনাথ রায় আগে দমদম এলাকায় থাকতেন। বছর 5 আগে দোতলার এক অ্যাংলো ইন্ডিয়ান ভাড়াটিকে উচ্ছেদ করে নিজে সেই ফ্ল্যাটে এসেছিলেন। উচ্ছেদের ব্যাপারে বাড়ির অন্য ভাড়াটিরা বরং খুশিই হয়েছিলেন, কারণ ওই পরিবারটি প্রতি রাত্রে মদ খেয়ে নাচ গান হইহল্লা করত। মহেন্দ্রনাথ তার ফ্ল্যাটে একাই থাকতেন। তার লম্বা চড়া তাগড়াই শরীর আর সাহেবিক চালচলন। তাকে আমি প্রথম একটু এড়িয়ে থাকতাম। বিশেষ করে তার ফ্ল্যাটের সঙ্গী ছিল একটা প্রকাণ্ড অ্যালসেশিয়ান। রাতের দিকে তার ঘরে বন্ধুবান্ধব আসতো এবং মদের আসরও বসতো, তবে কোনো হই হল্লা ছিল না। ভাড়াটেদের কাছে তিনি রায় সাহেব নামে পরিচিত ছিলেন। কারোর সঙ্গে তার অসদ্ভাব ছিল না। মাঝে মাঝে রায় সাহেবের মেয়ে জামাই এসে একবেলা কাটিয়ে যেত। ক্রমে তার মেয়ে সর্বরীর সঙ্গে আমার আলাপ পরিচয় এবং বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর রায় সাহেবের সঙ্গেও আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রায় সাহেব আমাকে মেয়ের চেয়েও বেশি স্নেহ করতেন। কখনো আমার কাছে চা খেতে চাইতেন, কখনো বলতেন, মা, এবেলা তোর হাতের রান্নাই খাবো। গত বছর হঠাৎ মেয়ের বাড়ি গিয়ে হার্ট অ্যাটাক হয়ে একটা নার্সিংহোমে ভর্তি হন তিনি। সর্বরীর কাছে ফোনে খবর পেয়ে আমি তাকে দেখতে গিয়েছিলাম। নার্সিংহোম থেকে সুস্থ হয়ে সরাসরি তিনি নিজের ফ্ল্যাটে চলে আসেন। সর্বরী একজন আয়া রেখে গিয়েছিল। কিছুদিন পর সেই আয়া চলে যায়। তারপর রায় সাহেবের খোঁজ খবর আমি নিতাম। কোনো হোটেল থেকে তার খাবার আসতো 3 বেলা। একদিন আমাকে ডেকে রায় সাহেব বললেন, জীবনে ঘেন্না ধরে গেছে রে মা। আমি সেলফ মেড ম্যান। পুরনো গাড়ি কেনা বেচার ব্যবসা করে প্রচুর কামিয়েছি, কিন্তু এই 70 বছর বয়সে বেশ বুঝতে পারছি সংসারে কেউ কারো আপন নয়। যত সম্পর্ক সব টাকার সঙ্গেই। আমি অবাক হয়ে যাই। কথায় কথায় রায় সাহেব আমাকে বলে ফেলেন, সর্বরী তার নিজের মেয়ে নয়, তার কোনো সন্তানাদি নেই। সর্বরীকে এক অনাথ আশ্রম থেকে পুষিয়ে নিয়েছিলেন। এখন ক্রমশ তার মনে সন্দেহ জেগেছে সর্বরী আর তার জামাই প্রদোষ তাকে স্লো পয়জন করে মেরে ফেলতে চায়। তারা দুজনে তাকে তার সব সম্পত্তি আর টাকা করি তাদের নামে উইল করে দেওয়ার জন্য পিড়াপিড়ি করছে। তাকে এরকম জোর জবরদস্তি না করলেও তিনি অন্তত কিছু সম্পত্তি দিতেন, বাকিটা দিতেন সেই আশ্রমের নামে। কিন্তু তাদের আচরণে তিনি এমন ক্ষুব্ধ হয়েছেন যে তাদের একটি কানাকড়িও তিনি দেবেন না। গত মাসে এক সন্ধ্যায় সর্বরের প্রদোষ এলে আমি আড়ি পেতে শুনেছিলাম রায় সাহেবকে ওরা প্রচণ্ড শাসাচ্ছিল। কোথাকার একটা বাগান বাড়ি তাদের নামে লিখে দেওয়ার জন্য জোর করছে। পরদিন সকালে আমি দেখেছিলাম রায় সাহেব তার কুকুরটাকে 2 হাতে বুকের কাছে চেপে ধরে গাড়িতে তুলছেন। সন্ধে অফিস থেকে ফিরে আমি বাবার কাছে জানতে পারি রায় সাহেবের কুকুরটা মারা গেছে। এর পরের ঘটনা খুব অদ্ভুত। সর্বরী একদিন টেলিফোনে আমাকে হুমকি দিয়ে বলে তার বাবার সঙ্গে আমার অবৈধ সম্পর্কের কথা নাকি সে জানতে পেরেছে। আমি তো লজ্জায় দুঃখে ঘৃণায় অস্থির। সেই থেকে আর রায় সাহেবের ঘরে যেতাম না, তিনি ডাকলেও এড়িয়ে যেতাম। বাবাই তাকে সঙ্গ দিতেন। গত শুক্রবার রাত 8টা নাগাদ ডোরবেল বাজে। বাবা পাড়ার একটা সমাজ কল্যাণ সমিতির মিটিংয়ে গিয়েছিলেন। আই হলে চোখ রেখে আমি দেখতে পাই রায় সাহেব আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমি দরজা খুলে বললাম, কিছু দরকার আছে জ্যাঠামশাই? রায় সাহেব জোর করে ঘরে ঢুকে নিজেই দরজা এঁটে দেন। তার হাতে ছড়ি এবং ব্রিফকেস ছিল। তিনি সোফায় বসে চাপা স্বরে বলেন, আমি সব জানি রে মা। হারামজাদি মেয়েটার এত সাহস, আমাকে আজ সকালে টেলিফোনে তোর সম্পর্কে অকথ্য ভাষায় যা খুশি বলছিল। ও নিয়ে তুই মাথা ঘামাস নে। তুই আমার মেয়ে ছিলিস রে পূর্বজন্মে। এবার যা বলি শোন, এই ব্রিফকেসটা কোথাও একটা লুকিয়ে রেখে দে। ঘুণাক্ষরেও কাউকে বলবি না যেন, এমনকি তোর বাবাকেও না। এতে কি আছে জ্যাঠামশাই? রায় সাহেবকে কেমন বিভ্রান্ত দেখাচ্ছিল। তিনি বলেন,
যাই থাক, তুই এটা লুকিয়ে রাখ। কাল সকালে আমি এটা নিয়ে যাব। এতে টাকা আছে নাকি জ্যাঠামশাই? হ্যাঁ, তাই তাই আছে। তারপর উঠে দাঁড়ান, পা বাড়িয়ে বলেন, তোর বিছানার তলায় রাখবি মা, কেমন? কিন্তু কিন্তু আমার যে বড্ড ভয় করছে জ্যাঠামশাই। আমার নিজেরই যে ভয় করছে মা। দেখ মা, আমার কাছে একটা লাইসেন্সড গান আছে। লোকে আমাকে টাইগার রায় বলতো, বুঝেছিস? এখন আমি নখদন্তহীন। এই দেখ না, সব সময় আমার এই হাত দুটো কাঁপে। হারামজাদি কবে থেকে আমাকে স্লো পয়জন করে আসছে কে জানে। এতদিনে তার লক্ষণ ফুটে বেরোচ্ছে। আগে শরীর থাকলে মাত্র 5 লাখ টাকা আমার ট্যাঙ্কেই গোজা থাকতো রে। বলে তিনি ছড়িতে ভর করে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, 30-40 লাখের জায়গায় মাত্র 6। টলু ব্যাটার ছেলে যদি 1 লাখ নাও দিতে পারে, কিচ্ছু যায় আসে না। 5 দিয়েছে, ওতেই ডিডে সই করে দিয়েছি। ঠেলা সামলাতে হয়, টলু সামলাক। ওই 2 হারামজাদি কপাল চাপড়ে মরুক না, এতেই আমি খুশি হব। রায় সাহেব চলে যান। আমি ব্রিফকেসটা তার ঘরে ম্যাট্রেসের তলায় রেখে দিই। সারা রাত আমার ঘুম হয়নি। গতকাল ভোরে উঠে অভ্যেস মতো বাবা পার্কে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় সে দরজা খুলে লক্ষ্য করেছিল রায় সাহেবের ফ্ল্যাটের দরজা একটু ফাঁক হয়ে আছে। আমাদের ফ্ল্যাট এবং ওই ফ্ল্যাটটা তো মুখোমুখি। মাঝখানের ফ্ল্যাটে এক তামিল দম্পতি থাকেন। তারা কোথায় একটা বেড়াতে গিয়েছেন। রায় সাহেবের ফ্ল্যাটের দরজার কাছে আমি নিছক কৌতূহলের বশেই গিয়েছিলাম। আমি দেখতে পাই দরজা ভেতর থেকে আটকানো নেই। তাই আমি দরজা ঠেলে ডাকি, জ্যাঠামশাই, কিন্তু সাড়া পাই না। তারপরেই চোখে পড়ে বসার ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যে রায় সাহেব উপুর হয়ে পড়ে আছেন। পরনের রাত পোশাক মল মূত্রে নোংরা হয়ে আছে। আমার ডাকাডাকিতে নিচের এবং ওপরের ফ্ল্যাটের লোকজন ছুটে আসেন। রায় সাহেবকে চিৎ করে শোয়ানো হয়। তিনি তখনও বেঁচে ছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না। শিগগির পাড়াশি সমিতি থেকে অ্যাম্বুলেন্স গাড়ি এনে তাকে হাসপাতালে পাঠানো হয়। আমি নিচের তলার মনীষ পাত্রকে সর্বরীর ফোন নাম্বার দিয়েছিলাম। খবর পেয়ে সর্বরী ও প্রদোষ যখন হাসপাতালে আসে তখন রায় সাহেব মারা গিয়েছেন। কিন্তু এরপরের ঘটনা আরও সাংঘাতিক। আমি রায় সাহেবের ঘরে তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। সেই সুযোগেই হয়তো ঘটনাটা ঘটে যায়। আমি আমাদের ফ্ল্যাটে ফিরে আমার বিছানার তলায় সেই ব্রিফকেসটা আর খুঁজে পাইনি। বাবা তখনও মর্নিং ওয়াক থেকে ফেরেননি। বাবা মাঠে হাঁটা চলার পর একেবারে বাজার করে নিয়ে 8টা নাগাদ বাড়ি ফেরেন। তখনও 8টা বাজেনি। কাজেই বাবাকে কেমন করে সন্দেহ করব, আর কেনই বা করব? তবু আমি তন্ন করে আমাদের ফ্ল্যাটের ভেতরটা খুঁজে দেখি, কিন্তু ব্রিফকেসটার পাত্তা নেই। বাবা ফিরে এলে অগত্যা তাকে ব্রিফকেসের কথা খুলে বলি। এই ঘটনা তো পুলিশকে জানানো নিরাপদ নয়। তাই বাবা অনেক চিন্তা ভাবনা করে হালদার জ্যাঠাকে টেলিফোন করেন। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার তপেশবাবুর এক পুলিশ অফিসার আত্মীয়ের সূত্রে তার পরিচিত। সেই আত্মীয় পুলিশ অফিসার রিটায়ার করে এখন চেতলায় আছেন। শ্রীলেখার কথা শেষ হলে হালদার মশাই বললেন, এর লগে 6 বছর আগে আলাপ। শ্রীলেখার কথা শুনতে শুনতে উত্তেজনা অনুভব করছিলাম, কারণ তার কথার সঙ্গে জয়মাতারা নার্সারির হারাধন মল্লিকের কথা টাইটই মিলে যাচ্ছে। হালদার মশাই ঝটপট একটি নস্যি নিয়ে আবার কিছু বলতে যাচ্ছিলেন। কর্নেল সেই সময় শ্রীলেখাকে বললেন, তোমায় তুমি বলছি, রাগ করো না যেন। তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, আশা করি সঠিক উত্তর পাবো। ও হুমা, রাগ কেন করব? হালদার জ্যাঠার কাছে আপনার পরিচয় পেয়েছি। আপনি আমাকেও প্রশ্ন করতে পারেন। টাকা ভর্তি ব্রিফকেস হারানোটা আমার কাছে বড় কথা নয়। এটা আমাদের বাবা মেয়ে দুজনকারই বিবেকের দায়। আচ্ছা শ্রীলেখা, রায় সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কি তার ফ্ল্যাটের দরজা খোলা ছিল? না, ওর শোবার ঘরে ঢুকে আমি বালিশের তলায় চাবির গোছা পেয়েছিলাম। সেই চাবি। এক মিনিট।
তুমি কি জানতে যে রায় সাহেব তার ফ্ল্যাটের দরজার চাবি ওইখানেই রাখতেন? জানতাম, কারণ অনেক সময় লক্ষ্য করেছি আমার সামনেই উনি বাইরে বেরোবেন বলে বেডরুম থেকে চাবি নিয়ে এলেন। বসার ঘরের ভেতর থেকে জানলার পর্দার ফাঁকে ওর বেডরুমটা দেখা যায়। তো তুমি ওর ফ্ল্যাটে তালা এঁটে চাবির গোছা নিজের কাছে রেখেছিলে? হ্যাঁ, তারপর বাবা ফিরে এলে বাবাকে ওটা দিয়েছিলাম। চাবি নিয়ে আমি তখনই হাসপাতালে রায় সাহেবকে দেখতে গিয়েছিলাম। ঘন্টা দেড়েক পরে ওর মেয়ে জামাই এলো, ওর মেয়েকে চাবি দিল। রায় সাহেব মারা গেছেন 10টা, ওই 10:15 নাগাদ। বাড়ি ফিরে আমি শ্রীলেখাকে খবরটা দিলুম। রায় সাহেবের মৃত্যুর খবর পেয়ে সত্যি বলতে কি আমার দুর্ভাবনাটা কেটে গিয়েছিল, কারণ উনি তো আর ব্রিফকেস চাইতে আসবেন না। যাই হোক, তখনই বাবাকে ব্রিফকেসের ঘটনাটা বললাম। বাবা প্রথমে আমাকে খুব বকাবকি করলেন, কেন আমি টাকা ভর্তি ব্রিফকেস নিয়েছিলাম, আর যদি নিয়েই ছিলাম কেন রায় সাহেবকে ওই অবস্থায় দেখে ফ্ল্যাটের দরজায় তালা বন্ধ করে আসিনি। বড্ড বোকামি করেছিল শ্রীলেখা। রায় সাহেবের মেয়ে বা জামাই কাল কখন ওর ফ্ল্যাটে এসেছিল? সরবরি হাসপাতাল থেকে বাবা আসার কিছুক্ষণ পরেই এসেছিল। আমি তো ওর সঙ্গে আর কথা বলতাম না, বাবা বলতেন। ব্রিফকেসের ঘটনা শোনার পর বাবা আমাকে বকাবকি করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। সরবরি তখন তার বাবার ফ্ল্যাটে ঢুকেছে। আমি বাইরে থেকেই তাকে ডাকলুম। সরবরি দরজার ফাঁকে মুখ বের করে আমাকে হঠাৎ রুক্ষ মেজাজে বলে উঠল, বাবার একটা লাইসেন্স রিভলভার ছিল, পাচ্ছি না। নিশ্চয়ই ওটা আপনার মেয়ে হাতিয়েছে। আপনার মেয়েকে বলুন এক্ষুনি ওটা ফেরত দিয়ে যাক, না দিলে আমি পুলিশকে জানাবো। কথাটা আমার কানে গিয়েছিল। বেরিয়ে গিয়ে বললাম, তোমার বাবার রিভলভার যদি হারিয়ে গিয়ে থাকে পুলিশকে জানাতে পারো। সরবরি আমাকে যাচ্ছে তাই বলতে শুরু করলো। অন্য ফ্ল্যাটের অনেকেই এসে সরবরিকেই বকাবকি করলেন। বাবার প্রতি যদি এতই মায়া মমতা, তাহলে এখানে একা এভাবে ফেলে রেখেছিলেন কেন? সরবরি হুমকি দিয়ে বলল, এই বাড়ির মালিক এখন আমি, সবাইকে উচ্ছেদের নোটিশ দেব। মেয়েলি কলহ আর কি। আর সকালে দেখে এলুম সরবরি আর প্রদোষ রায় সাহেবের ফ্ল্যাটে এলো। সঙ্গে কালো কোট পরা ভদ্রলোককেও দেখলুম, নিশ্চয়ই কোনো লয়ার। রায় সাহেবের এই রিভলভার হারানো সম্পর্কে তোমার কি ধারণা? আমি রায় জ্যাঠামশাইয়ের রিভলভার কখনো দেখিনি। শুক্রবার রাতে ওর মুখেই যা শুনেছি। আর শনিবার সকালে বেডরুমে ওর বালিশের তলায় বা বিছানায় কোনো আগ্নেয়াস্ত্র ছিল না? না, তবে আমি অত খুঁটিয়ে কিছু লক্ষ্য করিনি। শনিবার ভোরে তুমি যখন রায় সাহেবকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলে, তখন কি তোমার মনে হয়নি তার ফ্ল্যাটের দরজা কেন খোলা আছে? 1 মিনিট, আপনি ঠিক বলছেন তো? শুধু আমার কেন, বাবা বা বাড়ির কারোর মনে প্রশ্ন এখনো ওঠেনি, অথচ সত্যিই তো এটা আমার মনে ওঠা উচিত ছিল। আসলে এমনও তো হতে পারে, মানে ধরেই নিয়েছিলাম যে উনি খুব ভোরে দরজা খুলেছিলেন। মর্নিং ওয়াকের অভ্যেস রায় জ্যাঠামশাইয়েরও ছিল, তবে প্রত্যেক দিন নয়। অ্যালসেশিয়ান কুকুরটা যখন ছিল তখন কুকুরটাকে সঙ্গে নিয়েই বেরোতেন। রায় সাহেবের দরজা খোলা ছিল, এই পয়েন্টটা আসলে আমাদের কারোর কাছেই তত ইম্পর্টেন্ট বলে মনে হয়নি। কর্নেল স্যার, রায় সাহেব মরছে, নামাগো কেস না। কেস হইল গিয়া ব্রিফকেস। ব্রিফকেস। আমার সন্দেহ ওই শনিবার রাত্রিরে, বুঝলেন কি না, ওই বাড়িরই কেউ রায় সাহেব রে তপেশবাবুর ফ্ল্যাট থেকে ব্রিফকেস লইয়া ঢুকতে দেখছিল। তারপর ওরে ব্রিফকেস ছাড়া বাইরেও তো দেখছে। আমি বাড়ির সব ফ্ল্যাটের লোকজনের লিস্ট করছি। কথাটা বলেই তিনি তার বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে কর্নেলকে দিলেন। বাহ, এটা একটা কাজের মতো কাজ করেছেন হালদার মশাই। নিচের তলার একটা ফ্ল্যাটে থাকেন গণেশ নাগ, একাই থাকেন। রায় সাহেবের সঙ্গে খুব ভাব তার। বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব গণেশবাবুকেই দিয়েছিলেন রায় সাহেব, কিন্তু গণেশবাবু শুক্রবার রাতে ট্রেনে নাকি বর্ধমান গিয়েছেন। পাম্পে জল তোলার দায়িত্ব দিয়ে গিয়েছেন তার পাশের ফ্ল্যাটের হরিহর বাবুকে। তিনি অবশ্য গণেশবাবুর মতো নিজে পাম্প চালাচ্ছেন না, তার কাজের লোক চালাচ্ছে। গণেশবাবুকে সন্দেহের কোনো কারণ আছে কি? আচ্ছা স্যার, মিস্টার হালদারকে কথাটা বলেছি। গণেশ নাগ হইল গিয়া 7টা বাস, 7টা ডনও কইতে পারেন।
জানি না তারে রায় সাহেব অত পাত্তা দিতেন কেন। কর্নেল লিস্টে চোখ বুলিয়ে বললেন, 3 তলার 9 নম্বর ফ্ল্যাটে থাকেন ঘনশ্যাম নন্দী। তার নামের পাশেও লাল কালিতে টিক মেরেছেন কেন হালদার মশাই? গোয়েন্দা মশাই বলার আগেই শ্রীলেখা বলে উঠল, আমার সন্দেহ কিন্তু ঘনশ্যামবাবুর ওপরই। বাবা অবশ্য গণেশবাবুকে সন্দেহ করেছেন। ঘনশ্যামবাবুর মেয়ে রেখার কাছে কিছুদিন আগে শুনেছিলাম ওর বাবার যে গাড়ি মেরামতের গ্যারেজ আছে সেই জায়গাটা এক মারোয়ারি ভদ্রলোক কিনে নিয়েছেন ল্যান্ডলর্ডের কাছে। ল্যান্ডলর্ড ভাড়া নেওয়া বন্ধ করেছেন, তাই ঘনশ্যামবাবু রেন্ট কন্ট্রোলারের কাছে ভাড়া দিচ্ছেন। কিন্তু আজকাল যা অবস্থা, মারোয়ারি ভদ্রলোক আর ল্যান্ডলর্ড পাড়ার মস্তান লাগিয়ে যে কোনো সময় উচ্ছেদ করতে পারেন। তাই ঘনশ্যামবাবু নতুন জায়গা খুঁজছেন। রেখা বলছিল দরগা রোডের ওদিকে একটা গ্যারেজ বিক্রি হচ্ছে, কিন্তু 10 লাখ টাকা দর হেঁকেছে। মারোয়ারি ভদ্রলোক আর ল্যান্ডলর্ডের সঙ্গে রায় সাহেব নাকি কথা বলেছেন। রায় সাহেবের কথায় মারোয়ারি ভদ্রলোক 1,05,000 দিয়ে রফা করতে চান। কাজেই শ্রীলেখার কথার উপর আমি বলে ফেললুম, আচ্ছা ঘনশ্যামবাবুর গ্যারেজের নাম কি শ্রীহরি অটোমোবাইলস? কর্নেল আমার দিকে চেয়ে কটমটিয়ে তাকালেন। আপনি জানেন? অগত্যা বলতে হলো, হ্যাঁ মানে একবার ওখানে আমার গাড়ির কাজ করেছিলাম আর কি। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছি ঘনশ্যামবাবু দুবেলা রায় সাহেবের ঘরে বসেই কথা বলছেন, দুজনে একসঙ্গে বেরোচ্ছেন। কাজেই আমার ধারণা রায় সাহেব সম্ভবত ঘনশ্যামবাবুকে বলে থাকবেন, মানে বাগান বাড়ি করে টাকা পেলে তাকে ধার দেবেন, কিংবা পার্টনার হয়ে দরকার রোডের গ্যারেজটা কিনে নেবেন। তুমি বুদ্ধিমতী শ্রীলেখা। প্রাইভেট ডিটেকটিভের গোঁফ উত্তেজনায় তীর তীর করে কাঁপছিল। বললেন, নোট বইয়ে ঘনশ্যাম নন্দীর গ্যারেজের ঠিকানা রাখছি, শিগগিরই ওখানে যাইয়া উৎপাতক। কর্নেল ঘড়ি দেখে বললেন, ঠিক আছে, হালদার মশাই যখন ব্যাপারটা হাতে নিয়েছেন একটা কিনারা করে ফেলবেন। আপাতত শ্রীলেখার কাছে সর্বরী আর প্রদোষের ঠিকানাটা জানা দরকার। হালদার মশাই, ঠিকানাটা লিখে নিন। এক্স্যাক্ট ঠিকানা তো আমি জানি না, শুধু এইটুকু জানি রায় সাহেবের দমদমের বাড়িতে ওরা থাকে। নাগের বাজার এরিয়া না কোথায় ঠিক মনে পড়ছে না। তপেশবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ওরা এখন তো আমাদের ওখানেই আছে। আমার সঙ্গে প্রদোষের কোনো ঝগড়াঝাটি হয়নি। আমি সুযোগ মতো ওদের দমদমের ঠিকানা জোগাড় করে মিস্টার হালদারকে দিয়ে দেবো। শ্রীলেখাও উঠে দাঁড়িয়েছিল, বলল, দেখুন কর্নেল সাহেব, আপনি এটা কখনোই ভাববেন না যে টাকার লোভে আমি বা আমার বাবা এই প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের সাহায্য নিয়েছি। হ্যাঁ, রায় জ্যাঠামশাই টাকা যদি উদ্ধার করা যায় তাহলে সেই টাকা আপনার নির্দেশ মতো কোনো আশ্রম বা ওয়েলফেয়ার সোসাইটিতে দান করব। আর টাকা যদি উদ্ধার নাও করা যায়, কে আমার ঘর থেকে সেটা চুরি করলো সেটা অন্তত জানতে পারলেও আমি তৃপ্তি পাবো। তাকে শাস্তি দেবে না? সম্ভব হলে দেব, না হলে আপনারা তো আছেন, পারবেন না তাকে শাস্তি দিতে? তপেশ মজুমদার মেয়ের কাঁধে হাত রেখে বললেন, ওসব কথা পরে, আগে চোর ধরা পড়ুক, তবে না শান্তির প্রশ্ন। মিস্টার হালদার, আপনি কি এখন কর্নেল সাহেবের কাছেই থাকবেন? থাকবো, আপনারা জান গিয়া দরকার মতো টেলিফোন করবেন খন। বলি হালদার মশাই নস্যির কৌটো বের করলেন। বাবা মেয়ে বেরিয়ে যাওয়ার পর বললুম, আশ্চর্য ব্যাপার, শ্রীলেখার চোখে জল বেরিয়ে এলো দেখলুম। মাইয়াটা বড় তেজি, বুঝলেন না, ভ্যানিটিতে লাগছে। কর্নেল আবার একটা চুরুট ধরালেন, এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, হালদার মশাই নিশ্চয়ই আপনার ন্যায্য ফিয়ের কথা ক্লায়েন্টকে বলেছেন এবং অ্যাডভান্সও নিয়েছেন। তপেশ বাবুর মাস্তুতো ভাই বিভূতি, হ্যাঁ সিআইডিতে আমার কলিগ আছিল, বুঝুম ফ্রেন্ড কইতে পারেন। ফিয়ের কথা কই নাই, শ্রীলেখা কইছিল কত লাগবে, আমি কইয়া দিছি ফিয়ের কথা পরে দেখুন যাইবখন, আগে পাও গান বাড়াইয়া দেখি জল কতখানি ডিপ। জল সত্যি ডিপ হালদার মশাই। আপনি আপনার প্ল্যান মতো ঘনশ্যাম নন্দীর শ্রীহরি অটোমোবাইলসে গিয়ে ওত পাতুন। আমার মনে হয় বরং ছদ্মবেশে গিয়ে গ্যারেজের আশেপাশে ঘোরাঘুরি করুন। গোবরা এরিয়ায় ফকির সেজে যাওয়াই ভালো। তা মন্দক্ষণ নাই। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, বলুন মল্লিক মশাই। বলেন কি, ভুতুড়ে বাড়ি? কি সর্বনাশ! না না, ঠিকই করেছেন, বলুন, লিখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ছাড়ছি, পরে আপনার নার্সারিতে যাব। হ্যাঁ, আগে খবর দিয়ে যাব। থ্যাংক ইউ।
কর্নেল রিসিভার রেখে কাগজটা প্যাড থেকে ছিঁড়ে ড্রয়ারে ঢোকালেন। জিজ্ঞেস করলুম, মল্লিক মশাই কী বললেন? বাগান বাড়িটা ভুতুরে? বাগান বাড়ি? রায় সাহেবের বাগান বাড়ি নাকি? তা জানি না। জয়মাতারা নার্সারির হারাধন মল্লিককে আপনি চেনেন না। ও নার্সারি থেকে মাঝে মাঝে ক্যাকটাস উপহার পায়। ভদ্রলোক নার্সারির এরিয়া বাড়াতে একটা বাগান বাড়ি কিনতে চেষ্টা করছিলেন, কিন্তু আজ বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে ওখানে ভূতের অত্যাচারে কেউ বাস করতে পারে না। ওই সব ভূতুর সব বোগাস। 34 বছর পুলিশের চাকরি করতেছি, কত বন বাদার শ্মশান কবরস্থান অন্ধকার রাত্রিরে ঘুরছি। কর্নেল স্যার, ওই নার্সারি না কি কইলেন যান, তার প্রপাইটারে আমার নাম ঠিকানাটা দিলেন না কেন? আমি একেবারে ভূত ভাগাইয়া সারতাম। আপনি পরে মল্লিক মশাইয়ের কেসটা নেবেন, আগে এই কেসটা নিয়ে লড়ে যান। আমার খটকা বাজে, বুঝলেন? বলুন। শ্রীলেখা আমারে যা যা কইছিল আপনারও তাই কইল, কিন্তু এমন যদি হয়, ধরেন গিয়া সে কাল ভোরে দরজা খোলা দেখা রায় সাহেবের ঘরে ঢুকছিল, তারপর ওর বেডরুমে গিয়া চাবি ঢইছে, তারপর আলমারি খুললা ব্রিফকেস চুরি করছে, নিজের ঘরে এইটা রাইকা তারপর বাড়ির লোকজনরে ডাকছে। এদিকে কেউ তার কীর্তি লক্ষ্য কইরা সুযোগ মতো চোরের উপর বাটপাড়ি করছে। আপনার এই থিওরিও মজবুত। কিন্তু হালদার মশাই, তাহলে সে চেপে না গিয়ে তার বাবাকে বলে আপনার সাহায্য নিল কেন? গোয়েন্দা প্রবর গুলিগুলি চোখে তাকিয়েছিলেন, ঠিক করে হেসে বললেন, জয়ন্তবাবু শ্রীলেখার প্রেমে পড়ছেন স্যার। ও চেয়ারাখানা সেই রকমই বটে। হ্যাট, কি যে বলেন! আল্লাহর মশাই জয়ন্ত রাতেই ঘা দিয়েছেন। এটা যৌবনের ধর্ম। জয়ন্তর কোনো দোষ নেই, তবে বাস্তব জগৎ বড় কদর্য। সৌন্দর্যের আড়ালে কদর্যতা ওত পেতে থাকে। কি আশ্চর্য! আমি যে পয়েন্টটা তুলেছি তার পিছনে যুক্তি নেই বুঝি? আছে, কিন্তু চিন্তা করো ডার্লিং, প্রায় পড়ে পাওয়া 5 লাখ টাকা ঘর থেকে বাটপাড়ি হয়ে গেলে, বিশেষ করে শ্রীলেখার মতো স্মার্ট আধুনিক মেয়ে চুপচাপ মেনে নেবে কোন যুক্তিতে? সে ক্ষেত্রে প্রতিশোধে মত্ত হয়ে উঠবেই। হালদার মশাই ঘড়ি দেখে বললেন, কি কাণ্ড, প্রায় 12:30 বাজে। আমি যাই গিয়া কর্নেল স্যার, আপনার লোকে যোগাযোগ রাখবো। জয়ন্তবাবু, আমার কথায় রাগ করছেন না তো? আরে মশাই, লাইফে থ্রিল যেমন ভালোবাসি তেমন একটুখানি যোগ করাও দরকার মনে করি, আর যোগ করতেছিলাম আর কি। বলে প্রাইভেট ডিটেকটিভ সবেগে বেরিয়ে গেলেন। আমি ওর কথা বলার ভঙ্গিতে হেসে ফেলেছিলাম। জয়ন্ত, সত্যি বলছি, তুমি সাবধান। শ্রীলেখা বা তোমার মনের কথা বলতে পারছি না, তবে তপেশবাবু মাঝে মাঝে তোমার দিকে কেমন চোখে তাকাচ্ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস ভদ্রলোক তার জামাই হিসেবে তুমি উপযুক্ত কিনা তাই সম্ভবত ভাবছিলেন। আচ্ছা বেশ, আমি উঠি। প্রায় 10 কিলোমিটার ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে আবার। শাট আপ! আমার সঙ্গে তুমি লাঞ্চ খাবে, তারপর দুজনে মধ্যমগ্রাম এরিয়ায় রায় সাহেবের সেই ভুতুরে বাগান বাড়িতে যাব। মল্লিক মশাই শ্রীহরি অটোমোবাইলসে গিয়েছিলেন। মালিকের নাম ঘনশ্যাম নন্দী বটে। তার কাছে শুনেছেন বাগান বাড়িটা ভুতুড়ে বলে বিক্রি হচ্ছিল না। সম্প্রতি মালিক কাকে বেচে দিয়েছেন, তারপর নাকি বাগান বাড়ির ভূতটা খাপ্পা হয়ে তাকে মেরে ফেলেছে। এইসব শুনে মল্লিক মশাই ঘনশ্যাম বাবুকে বলেছেন মালিকের সঙ্গে তার পাকা কথা হয়েছিল, ভাগ্যিস অ্যাডভান্স করে ফেলেননি। যাগে, তুমি ডিভানে গড়িয়ে নাও কিছুক্ষণ, আমি একটা জরুরি টেলিফোন সারি ততক্ষণ। 1:30টার মধ্যে লাঞ্চ সেরে নিয়ে 2টো নাগাদ আমরা বেরিয়েছিলাম। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে ভিআইপি রোড, তারপর যশোর রোড ধরে মধ্যমগ্রামের চৌরাস্তায় পৌঁছতে প্রায় 3:15 বেজেছিল। বাঁদিকে আমাকে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন কর্নেল। একটু পরেই হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন একজন তাগড়াই গড়নের মধ্যবয়সী ভদ্রলোক। পরনে জ্যাকেট এবং জিন্স, মুখে পাকানো কাঁচা পাকা গোঁফ। তিনি নমস্কার করে কর্নেলকে বললেন, আমাকে চিনতে পারছেন তো স্যার? আমি প্রশান্ত ব্যানার্জি। বড়বাবু আমাকে বললেন আপনি 3টের মধ্যে আসছেন। যে আগে, তোমাকে পেয়ে ভালো হলো প্রশান্ত। ব্যাক সিটে বসো। আমার এই তরুণ বন্ধুর পরিচয় তোমাকে আশা করি দিতে হবে না। প্রশান্ত ব্যানার্জি যে পুলিশ অফিসার সেটা তখনই বুঝে গেছি। তার নির্দেশে কিছুটা এগিয়ে একটা সংকীর্ণ রাস্তায় মোড় নিতে হলো।
তারপর ক্রমশ বসতি এলাকা ছাড়িয়ে আবার মোড় নিয়ে একটা মোরাম বিছানো রাস্তায় পৌঁছুলাম। দুদিকে পাকা ধানের জমি। মোরাম রাস্তাটা ধনুকের মতো বাঁক নিয়ে এগিয়ে গিয়েছে। একটা বাঁশঝাড় বাঁদিকে রেখে ডাইনে একটু এগিয়ে যাওয়ার পর প্রশান্তবাবু বললেন, এসে গেছি। গেটের সামনে দাঁড় করান জয়ন্তবাবু। দেখলুম একটা ঝিলের ধারে পাঁচিল ঘেরা একটা বাগান। বাগানের ফাঁকে পুকুর দেখা যাচ্ছিল। পুকুরের পাড়ে একটা পুরনো একতলা বাড়ি। গেটের একপাশের ফলকে লেখা আছে নন্দন কানন। প্রশান্তবাবুর ডাক শুনে একজন কালো কুচকুচে এবং বেঁটে লোক এসে গেটের ওধারে দাঁড়ালো। তার পরনে খয়েরি রঙের ফুল প্যান্ট, গায়ে একটা নীল ফুল হাতা সোয়েটার, মাথার চুল চূড়ো বাঁধা, মুখে গোঁফদাড়ি, চোখ দুটো লাল। তার এক হাতে লাঠি আর অন্য হাতে টর্চ। এই তো আস্ত ভূত। দেখলুম প্রশান্ত ব্যানার্জিকে সে চেনে। করজোরে প্রণাম করে সে বলল, খারাপ খবর ছোটবাবু, রায় সাহেব মারা গিয়েছেন। সকালে দমদম থেকে ওর জামাই লোক দিয়ে খবর পাঠিয়েছিলেন। এদিকে আরেক ঝামেলা। রায় সাহেবের এক বন্ধু দুপুরবেলা মোটরসাইকেলে চেপে এসে হাজির। তিনি নাকি এই বাগান বাড়িটা কিনেছেন। গেটের তালা খোলো রঘু, তারপর তোমার কথা শুনবো। রঘু তালা খুলে গেট দুটো টেনে সরালো। প্রশান্তবাবুর ইঙ্গিতে গাড়ি ভিতরে নিয়ে গেলুম। তিনি বললেন, গাড়ি একেবারে বাড়ির সামনে নিয়ে চলুন, আমি রঘুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। বাগানের পর বিশৃঙ্খল ফুলের ঝোপঝাড় পেরিয়ে পুকুরের পশ্চিম পারে বাড়ির লনে পৌঁছলুম। বাড়িটা পূর্বমুখী। চারিদিকে উঁচু খোলা বারান্দা। সামনে কয়েক পা এগোলে পুকুরের শান বাঁধানো ঘাট। স্বচ্ছ জলে এখনই ছায়া থমথম করছে। পাখিদের তুমুল চেঁচামেচি চলছে। প্রকৃতি প্রেমিকদের পক্ষে হয়তো জায়গাটা নন্দনকানন, কিন্তু আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। কর্নেল পুকুরের ঘাটের মাথায় দাঁড়িয়ে বাইনোকুলারে 3 দিক দেখে নিলেন। রঘু নিশ্চয়ই ভূত বশ করা মন্ত্র জানে। কেমন তান্ত্রিকের মতো চেহারা, তাই না? লোকটাকে রাতবিরেতে হঠাৎ কেউ দেখলে ভূত ভেবে অনেকেই ভিড়মি খাবে। কথা বলতে বলতে ততক্ষণে প্রশান্তবাবু এসে গিয়েছেন। রঘু এক লাফে বারান্দায় উঠে গেল। তারপর একটা ঘরের দরজা খুলে একটা একটা করে 3টে চেয়ার এনে দিল। আমরা বসলুম। ছোটবাবু, সাহেবরা এসছেন, আমি চায়ের জোগাড় করি। কর্নেল সাহেব, আপনারা চা খাবেন নিশ্চয়ই? থাক, বেশিক্ষণ বসবো না। রঘুর সঙ্গে দুটো কথাবার্তা বলে চলে যাব। রঘু আমাদের সামনে ঘাসের ওপর বসল। তারপর বলল, মা ঠাকুরুন বেঁচে থাকতে এই বাগান বাড়ির কী রূপ ছিল, আর এখন কী রূপ হয়েছে। আমি অত খাটতে পারি নে, বয়স হয়েছে, খেটেই বা কী করবো। রায় সাহেব আগে প্রায় বন্ধু বান্ধব নিয়ে আসতেন। বছর 2 হলো আশা প্রায় ছেড়েই দিয়েছেন। মাঝে মাঝে দিদি জামাইবাবু আসে, তবে রাত বিরেতে তারা থাকতে চায় না। আসলে খুলে বলি স্যার, ভুতুড়ে বলে এই রায় সাহেব এই বাড়ি বিক্রি করতে পারেননি। রায় সাহেব তার কোনো বন্ধুকে বাগান বাড়ি বেচেছেন, তাকে তুমি চেনো? হ্যাঁ স্যার, চিনব না কেন। রাজেনবাবু তো মধ্যম গ্রামেরই লোক, পরে কলকাতা চলে গিয়েছিলেন। রাজেনবাবুই রায় সাহেবকে মাঝে মাঝে এখানে টেনে আনতেন। এদিকে ওদিকে তাকিয়ে নিয়ে রঘু চাপা স্বরে ফের বলল, ওই দেখুন, মন্দির ভেঙে জঙ্গল গজিয়েছে। দেবতার অভিশাপ স্যার, দেবতার অভিশাপ। সতী লক্ষ্মী গিন্নিমা মনের দুঃখে সুইসাইড করেছিলেন। মরা মানুষ, তার উপর মনিব। রায় সাহেবের নিন্দে করব না, এই বাড়িতে বাইজির আসর বসাতেন। এর বেশি আর কি বলবো স্যার। আচ্ছা রঘু, এই বাড়িতে নাকি দিন দুপুরেও ভূতের উপদ্রব হয়? আঁকে স্যার, আঁকে, কথাটা মিথ্যে নয়। মহাগুরু ধরেছিলাম স্যার, তার দয়ায় আমার কোনো ক্ষতি হয় না। রাত বেরেতে পুকুরের জলে কত রকম শব্দ শুনি স্যার। বাগানে একে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কখনো বাড়ির ছাদে ঢিল পড়ে। দিন দুপুরেও রেহাই নেই স্যার। তবে ওই যে বললুম, আমার গুরুর কৃপা, জোরে মন্ত্র পড়ি স্যার, অমনি সব থেমে যায়। রায় সাহেবের যে বন্ধু বাড়িটা কিনেছেন, তিনি সব জেনে শুনেই কিনেছেন। প্রশান্তবাবু হাসি চেপে কি বলতে যাচ্ছিলেন,
হঠাৎই আমাদের পিছনে কোনো ঘরের ভিতর থেকে একটা চাপা তীক্ষ্ণ গোঙানির শব্দ শোনা গেল। রঘু লাফিয়ে উঠে অঙ্গভঙ্গি করে মন্ত্র পড়তে পড়তে বারান্দার দিকে গেল। গোঙানিটা থেমে গেল একটু পরে। কর্নেল উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বললেন, প্রশান্ত, এখানে আর নয়, চলো ফেরা যাক। প্রশান্তবাবু খুব অবাক হয়েছিলেন, কিন্তু কর্নেল তখন গাড়ির দিকে হাঁটতে শুরু করেছেন। গাড়ি লক করা ছিল না। কর্নেল সামনের সিটে বসে পড়লেন। প্রশান্তবাবু আমার সঙ্গে এসে ব্যাক সিটে বসলেন। আচ্ছা, ব্যাপার কি কর্নেল সাহেব? আমরা আরও কিছুক্ষণ বসলে আরও বিদঘুটে কিছু করতে পারি, কাজেই কেটে পড়াই উচিত। কি আশ্চর্য, ওটা কোনো রোগা কুকুরের ডাক ছাড়া কিছু নয়। রঘুর একটা কুকুর ছিল, হয়তো সেটাই ঘুমাচ্ছিল। আপনি রঘুকে তো চেনেন না, আমি ভালোই চিনি। ব্যাপারটা আপনাকে বলতে কোনো আপত্তি নেই। চলো যেতে যেতে শুনবো। গাড়ি সবে স্টার্ট দিয়েছি, এমন সময় রঘু এসে গেল। গাড়ির পাশে হাঁটতে হাঁটতে বলল, আপনারা এইটুকুতেই ভয় পেয়ে চলে যাচ্ছেন স্যার? এই ভুতুরে বাগান বাড়িতে একা থাকি, কথা বলার মানুষ পাইনি। আরও কিছুক্ষণ থাকলে টের পেতেন আমি কি অবস্থায় এখানে থাকি। সাহেব সেই জন্যই কেটে পড়ছেন রঘু। আমি থাকতে ভূত পেরেতের বাবার সাধ্যি নেই। হঠাৎ সে চুপ করে গেল এবং পিছনের দিকে তাকালো। আমি আস্তে করে গাড়িটা ড্রাইভ করছিলাম। তার হঠাৎ চুপ করে যাওয়ার কারণ তখনই বুঝতে পারলুম। বাড়ির দিক থেকে আবার সেই তীক্ষ্ণ গোঙানি শোনা যাচ্ছিল। প্রশান্তবাবু বললেন, জয়ন্তবাবু প্লিজ একটু থামুন, ভূতের নিকুচি করেছে। গাড়ি দাঁড় করালুম বাগানের ভিতরে। শীতের সূর্য ততক্ষণে গাছপালার আড়ালে নেমে গিয়েছে। বাগানের ভেতর ছায়া গাঢ় হয়েছে। প্রশান্তবাবু গাড়ি থেকে নেমে পুলিশের মূর্তি ধরলেন। রঘুর সোয়েটারের কলার ধরে ধমক দিয়ে বললেন, এই বেটা রঘু, চল তোর কুকুরটার অবস্থা দেখি। কুকুরটার নিশ্চয়ই কিছু হয়েছে, তাই ঘুমাচ্ছে। না স্যার, আমার সেই কুকুরটা গত সপ্তাহে মারা গিয়েছে। আপনি সার্চ করবেন তো চলুন। প্রশান্তবাবু প্যান্টের ভিতর থেকে তার সার্ভিস রিভলভারটা বের করে রঘুর টর্চটা কেড়ে নিলেন। তারপর বললেন, কর্নেল সাহেব 1 মিনিট, আমি আসছি। রঘু চল, সব ঘরের তালা খুলে আমাকে দেখাবি। আগে তোর ঘরে ঢুকবো। উনি রঘুকে টানতে টানতে নিয়ে গেলেন। কর্নেল বললেন, পুলিশের খেয়াল। চলো জয়ন্ত, আমরা গেটের কাছে খোলা জায়গায় গিয়ে অপেক্ষা করি। রঘু গেটে তালা আটকে রেখেছে। গেটের কাছে পৌঁছে আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালুম। কর্নেল গাড়িতেই বসে রইলেন। এখান থেকে গাছপালা ঝোপঝাড়ের ফাঁকে একতলা বাড়িটা দেখা যাচ্ছিল। দেখলুম প্রশান্তবাবু রঘুর সঙ্গে একটা ঘরে ঢুকলেন। তারপর সেই ঘরে আলো জ্বলে উঠল। বললুম, বাগান বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে দেখছি। কর্নেল চুরুট ধরাচ্ছিলেন। ধোঁয়া ছেড়ে বললেন, না, তুমি কি করে যে সাংবাদিক হলে আজও বুঝতে পারলুম না। তোমাকে বারবার বলে আসছি, খাঁটি সাংবাদিক হতে গেলে প্রথমে দরকার তীক্ষ্ণ পর্যবেক্ষণের স্বভাব। কথাটা বেজায় বাসি কর্নেল। আসলে আমি বাগান বাড়িটার পরিবেশ লক্ষ্য করছিলাম। তোমার চোখে পড়া উচিত ছিল বারান্দার মাথায় কাভার্ড ল্যাম্প আছে, আর ওই ওই দেখো, বাড়ির পশ্চিম দিক থেকে ইলেকট্রিক লাইন এসেছে। বাইরে কাঠের পোলটাও স্পষ্ট দেখা যাচ্ছে। প্রশান্তবাবু ফিরে এলেন মিনিট 10 পরে। রঘু তার পিছনে কথা বলতে বলতে আসছিল। গেট খুলে দিয়ে হাসি মুখে বলল, ছোটবাবু সব ঘর সার্চ করলেন, বাড়ির পেছনেও খুঁজলেন, কুকুর থাকলে তো। রঘু, তোকে আবার সাবধান করে যাচ্ছি, গাঁজার আসর বসাবি না এখানে। গাঁজার আসনে নেলোর কোনো সাগরের ঢুকে তোর গলা কেটে পুকুরে ফেলে দেবে। তারপর কি করবে জানিস? যা সব দামি আসবাব আর চিনেমাটির জিনিসপত্র দেখলুম সেসব লুট করে নেবে। স্যার, আপনার সাহসে সাহস। পথে যেতে যেতে প্রশান্তবাবু বললেন, রঘু আমাদের ইনফরমার। এই বাগান বাড়িতে স্মাগলাররা মাঝে মাঝে এসে উৎপাত করে। চোরাচালানি জিনিসপত্র পাঁচিল গলিয়ে ঝোপের মধ্যে ফেলে দেয়। কখনো একে ওকে হুমকি দিয়ে কোনো ফেরারি স্মাগলার বাড়িতে আশ্রয় নেয়।
কর্নেল চুপ করে থাকলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি পিস্তলটা কি দেখেছেন? না, তবে ওটা আছে তা জানি। মধ্যমগ্রাম চৌরাস্তার মোড়ে পৌঁছে কর্নেল বললেন, প্রশান্ত, এই শীতের সন্ধ্যায় কফি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার তাড়া আছে। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, আর বড়বাবুকেও আমার ধন্যবাদ জানাবে। প্রশান্ত ব্যানার্জি নেমে গেলেন। তারপর কর্নেলের কাছে এসে চাপা স্বরে বললেন, কেন রায় সাহেবের বাগান বাড়ি গিয়েছিলেন জানতে চাইনে, কিন্তু অমন করে হঠাৎ উঠে এলেন কেন তা জানতে ইচ্ছে হচ্ছে। তখন তো বলেছি ডার্লিং, ভূতে বারবার বিরক্ত করলে আমার অসহ্য লাগে। ঠিক আছে কর্নেল সাহেব, সময় মতো আসল কারণটা ঠিকই জানতে পারবো। কথাটা বলেই হাসতে হাসতে নমস্কার করে প্রশান্তবাবু চলে গেলেন। কর্নেল পকেট থেকে একটা ছোট্ট নোটবই বের করে রাস্তার আলোয় কিছু দেখে নিয়ে বললেন, চলো জয়ন্ত, তাড়াহুড়োর দরকার নেই। যে পথে এসেছি সেই পথেই ফেরা যাক। ফেরার পথে নন্দনকাননে শোনা সেই অদ্ভুত গোঙানি সম্পর্কে কর্নেলকে প্রশ্ন করেও কোনো সদুত্তর পেলুম না। উনি শুধু একটা কথাই বললেন, যে কথাটা বহুবার ওর মুখে নানা প্রসঙ্গে শুনেছি। জয়ন্ত, প্রকৃতিতে রহস্যের শেষ নেই। এমন কথার কোনো জবাব নেই। কাজেই বরাবরের মতো চুপ করে গেলুম। উল্টো ডিঙির মোড়ে পৌঁছে কর্নেল বললেন, ব্যাস, এখানে আমাকে নামিয়ে দিয়ে তুমি সল্ট লেকে তোমার ফ্ল্যাটে চলে যাও। আমি একটা ট্যাক্সি করে নিই। কেন? আমার গাড়িতে যথেষ্ট তেল আছে। তেল আছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেসটা তো আমার নয়, হালদার মশাইয়ের। ততক্ষণে বাঁদিকে ঘুরে ইএম বাইপাসে ঢুকে পড়েছি। সে তো না হয় বুঝলাম, কিন্তু আপনার কেস না হলে রায়মশায়ের বাগান বাড়িতে হানা দিতে গিয়েছিলেন কেন? বাড়িটা সত্যি ভুতুরে কিনা জানার ইচ্ছে ছিল, কারণ বিজ্ঞাপনে ওই কথাটা সাহস থাকিলে, এর অর্থ আমার কাছে এরকম কিছুই মনে হয়েছিল। তুমি আর মল্লিক মশাই এর অর্থ করেছিলে চড়া দাম, মনে পড়ছে তো? হ্যাঁ, আসলে আজকাল লোকে ভূত প্রেতের তোয়াক্কা না করে যেখানে খুশি জমি জমা কিনে নিচ্ছে, তাই সাহস থাকারই অর্থই করেছিলুম আর কি। এখন শ্রীহরি অটোমোবাইলসের ঘনশ্যাম নন্দী মল্লিক মশাইকে যখন ভূতের উৎপাতে বাগান বাড়িটা বিক্রি হচ্ছিল না বলেছেন, তখন আমার কৌতূহল জেগেছিল। তবে দেখো, ওখানে গিয়ে একটা নতুন কথা জানা গেল। বাড়িটাতে স্মাগলারদের উৎপাতের কথা, তাই না? তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা জয়ন্ত, হালদার মশাইয়ের এটা কাজে লাগবে। রাজেন মুখুজ্জে রায় সাহেবের ঘনিষ্ঠ বন্ধু এবং ওখানে মাঝে মাঝে যাতায়াত করতেন। রাজেনবাবুকে দুঃসাহসী বলতে হবে তাহলে, জেনে শুনে অমন জায়গা কিনেছেন। কিন্তু কর্নেল, সেল ডিড তো আনরেজিস্টার্ড থেকে গেল। রায় সাহেব মারা গেছেন, এবার ওই ডিডের জোরে কি রাজেনবাবু নন্দনকাননের মালিকানা পাবেন? কি মনে হয়? আইনজ্ঞরা অবশ্য অনেক ফ্যাকড়া বের করতে পারেন, তবে আমার মনে হয় রায় সাহেবের সই যদি জেনুইন হয় এবং সাক্ষীদেরও সই থাকে, সাক্ষীরা নিশ্চয়ই জীবিত। তাছাড়া রেজিস্ট্রি অফিসের স্বীকৃত কোনো ডিড রাইটার যদি ডিডটা তৈরি করে থাকেন, তাহলে সম্পত্তি পেতে অসুবিধে হবে না। কর্নেল কথাটা বলেই বাঁ দিকে এবং ডান দিকে তাকিয়ে নিলেন। তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পর বললেন, ওই সামনে কোথাও আইল্যান্ড পেরিয়ে ডান দিকে আসতে হবে। পেছনের মোড়ে রাইট টার্ন করা নিষেধ দেখলুম। ওদিকে কোথায় যাবেন? বেলেঘাটা এরিয়ায় ঢুকতে হবে, তত বেশি দূরে নয়। ডান দিকে ঘুরে আবার যেদিক থেকে আসছিলুম সেদিকেই চললুম। তারপর কর্নেলের নির্দেশে বাঁ দিকে একটা রাস্তায় ঢুকলুম। কিছু দূর চলার পর কর্নেল জ্যাকেটের পকেট থেকে সেই খুদে নোট বইটা বের করে রাস্তার আলোয় দেখে নিলেন। বললেন, হ্যাঁ, ডান দিকে ঢুকতে হবে। দুটো গাড়ি যাতায়াতের মতো সংকীর্ণ রাস্তা, তবু লেন নয়, রোড। BC শেট রোড। একটা দোতলা এবং গেটওয়ালা বাড়ির কাছে গাড়ি দাঁড় করাতে বললেন কর্নেল। তারপর উনি নেমে গেলেন। আমি একটু এগিয়ে গাড়ি ব্যাক করে উল্টো দিকে একটা পাঁচিলের কাছে রাখলুম। তারপর গাড়ি লক করে কর্নেলের কাছে গেলুম। কর্নেল গেটের কাছে দাঁড়িয়েছিলেন। বুঝলুম ইতিমধ্যে ডোরবেলের বোতাম টিপেছেন। একটা লোক এসে কর্নেলকে দেখে নিশ্চয়ই বিদেশি সাহেব ভেবে সেলাম ঠুকল। কর্নেল তাকে অবাক করে বাংলায় বললেন, রাজেন বাবু আছেন? আপনারা কোথা থেকে আসছেন স্যার? আহা, উনি আছেন কি না? দোতলা থেকে ভরাট গলায় কেউ বলল, কে রে বিশু? কর্নেল একটু পিছিয়ে এসে মুখ তুলে বললেন, হ্যালো রাজেন বাবু।
কি সর্বনাশ! আরে কর্নেল সাহেব যে! একটু পরে বলিষ্ঠ গরনের এক প্রৌঢ় ভদ্রলোক এসে গেট খুলে বললেন, আরে আসুন 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 মশাই, আমার কি সৌভাগ্য! আপনি যে আমার মতো সামান্য লোকের বাড়িতে পায়ের ধুলো দেবেন কল্পনাও করিনি। বাড়ির এক টুকরো লনের সাজসজ্জা দেখেই বোঝা যাচ্ছিল রাজেন মুখার্জি নার্সারির হাল হদিশ কতখানি জানেন। বাড়িটা অবশ্য পুরনো, বনে দিয়ানার ছাপ রাতের আলোয় অস্পষ্টভাবে ফুটে উঠছিল। বসার ঘরের আসবাবে শিকাল একালের লক্ষণও স্পষ্ট। আমাদের বসিয়ে রাজেনবাবু বিশুকে কফি আনতে বললেন। কর্নেল বললেন, আকস্মিক ঘটনাচক্রে আপনার কাছে এসে গেলুম। আরে এসেছেন এই যথেষ্ট। কেন এসেছেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আর জয়ন্ত, ইনি জয়মা তারা নার্সারির পার্টনার। ছিলুম। মল্লিকদা আপনাকে বলেননি কিছু? হ্যাঁ, আজ সকালে মল্লিক মশাই নতুন ক্যাটালগ উপহার দিতে গিয়েছিলেন। দুঃখ করে বললেন আপনি নাকি অন্য কোনো কারবারে নামবেন বলে পার্টনারশিপ ছেড়ে দিচ্ছেন। ছেড়ে এমনি এমনি দিইনি কর্নেল সাহেব। মল্লিকদার খেয়াল তো জানেন। কোন মুল্লুকে কি ক্যাকটাসের খবর পেয়ে অর্ডার দিলেন, চিন্তাও করলেন না এখানকার সাইল বা ক্লাইমেটে তা বাঁচবে কিনা। যদি বা বাঁচে তার খদ্দের পাবেন কিনা ঠিক নেই। প্রতি বছর এইসব বেহিসেবি কাজে মোটা টাকা লোকসান হচ্ছিল। আরও কত বেয়ারা খেয়াল ওর মাথায় চাপছিল বলে লাভ নেই। শেষ পর্যন্ত কেটে পড়তে পেরেছি আমার বাপের ভাগ্যে। খুব সামান্য টাকায় পার্টনারশিপ ছেড়েছি মশাই। জায়গার দামই তো বাজারে 20 লাখ। মল্লিক মশাই বলছিলেন আপনি নাকি 5 লাখে রফা করেছেন। করলুম। আমারও তাড়া ছিল। এদিকে মল্লিকদা এর বেশি দিতে পারবেন না বললেন। না পারতেন, আমার ওই ছ্যাঁচড়ামো জিনিসটা পছন্দ না, বুঝলেন তো। কোর্ট কাছারি আমার হাতে নেই। এবার আকস্মিক ঘটনাচক্রটা কি শুনুন। মধ্যম গ্রামে আমার চেনা এক ভদ্রলোক থাকেন। কথায় কথায় তার কাছে শুনেছিলাম এই এলাকায় নন্দনকানন নামে একটা বাগান বাড়ি আছে, কোনো এক রায় সাহেবের বাগান বাড়ি। সেখানে তিনি নাকি অদ্ভুত ধরনের পরগাছা দেখেছেন। আমার ব্যাপার তো জানেন, দুপুরে জয়ন্তকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলুম। চৌরাস্তায় হঠাৎ আমার এক দূর সম্পর্কের ভাগ্নের সঙ্গে দেখা হয়ে গেল। সে ওখানকার থানায় সম্প্রতি বদলি হয়ে এসেছে। প্রশান্ত ব্যানার্জি নাম। না 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 না, আমি বামুন নই, তবে বামুন আত্মীয় কি থাকতে নেই? তাতে সে একজন পুলিশ অফিসার। বাগান বাড়িটা তার সাহায্যে খুঁজে বের করলুম। তারপর অবাক হয়ে শুনলুম রাজেন মুখার্জি নামে কলকাতার এক ভদ্রলোক নাকি নন্দনকাননটা কিনেছেন। কেয়ারটেকার বলল নতুন মালিক মোটরসাইকেলে চেপে এসেছিলেন। তবে নন্দনকাননে নাকি ভূতের খুব উৎপাত। এই সময় বিশু ট্রেতে করে কফি আর স্ন্যাক্স আনলো। লক্ষ্য করছিলাম রাজেনবাবু কর্নেলের কথা শুনে যাচ্ছেন, কিন্তু কোনো ভাবান্তরের চিহ্ন নেই মুখে। বিশু চলে গেলে তিনি জোরে শ্বাস ছেড়ে বললেন, কফি খান কর্নেল সাহেব। কর্নেল কফির কাপ তুলে চুমুক দিয়ে বললেন, কেয়ারটেকার নতুন মালিকের চেহারার যে বর্ণনা দিল তা আপনার সঙ্গে মিলে যায়। তাই জয়ন্তর সঙ্গে বাজি রেখে বললুম আপনি হলেন নন্দনকাননের নতুন মালিক। আমার দুর্বুদ্ধি কর্নেল সাহেব। কেয়ারটেকার আর কিছু বলেনি? বলছিল পুরনো মালিক রায় সাহেব হঠাৎ মারা গেছেন। আপনার সঙ্গে তার নাকি চেনা জানা ছিল। ছিল, বয়সে আমার চেয়ে অনেক বড়। আচ্ছা, তবে খুলেই বলছি। একসঙ্গে আমরা মদ্যপান করতুম। আর আপনি তো জানেনই কর্নেল সাহেব, আমি স্পষ্ট কথা বলি। হ্যাঁ, নন্দনকানন আমি জলের দরে পেয়েছি।
রায়দা আমাকে স্নেহ করতেন আর ভূতের উৎপাত বললেন। তাও মিথ্যে নয়, ওই বাগান বাড়িতে আমি রায়দার সঙ্গে রাত কাটিয়েছি। নানা রকম সব অদ্ভুত অদ্ভুত শব্দও শুনেছি, কিন্তু না, ভূতের ভয় আমার নেই। ঘরের ভিতর থেকে দুবার গঙ্গানি শুনেছি। কর্নেল তো তক্ষুনি কেটে পড়লেন, পরগাছার খোঁজই নিলেন না। আমার প্রবলেম বহুত নয় কর্নেল সাহেব, মানুষ। কে সে? তা জানি না, জানলে তো মুখোমুখি লড়া যেত। কি প্রবলেম বাঁধাচ্ছে সে? অলরেডি বাঁধিয়েছে। রায়দা পুরো নাম মহেন্দ্রনাথ রায়, মারা গিয়েছেন শনিবার। শুক্রবার রাতে আমি ওকে ডক্টর সুরেশ সরকার রোডে পৌঁছে দিয়েছিল। অবশ্য উনি নিজেই নিজের গাড়ি ড্রাইভ করছিলেন। পৌঁছে দেওয়ার ব্যাপারটা তবে একটু খুলে বলি। 5 লাখ টাকা ক্যাশ ওকে লয়ারের বাড়িতে বসে আমি দিয়েছি। উনি ডিডে সই করেছেন। রেজিস্ট্রি হওয়ার কথা আগামীকাল সোমবার। তো এত ক্যাশ টাকা নিয়ে একা বাড়ি ফিরবেন রায়দা? আমি তাই ওর সঙ্গে গিয়েছিলুম। দোতলায় ওর ফ্ল্যাট। উনি বললেন, এবার তুমি এসো রাজেন। আমি চলে এলুম। সেই রাত্রে ওর হার্ট অ্যাটাক হলো। গতকাল হাসপাতালে গিয়ে শুনলুম উনি ডেড। খবর পেলেন কার কাছে? রায়দার বাড়িতে এক ভাড়াটে থাকে, নাম ঘনশ্যাম নন্দী। রায়দা একসময় ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচার কারবার করতেন। পুরনো বা ভাঙাচোরা গাড়ি সস্তায় কিনে ভোল বদলে নতুন করে ফেলতেন। ওই ভোল বদলের কাজটা করে দিত হচ্ছে ঘনশ্যাম। গোবরার ওদিকে ওর একটা গ্যারেজ আছে, শ্রীহরি অটোমোবাইলস। তো আমি মাঝে মাঝে রায়দার সঙ্গে ওখানে আড্ডা দিতে যেতুম। রায়দা আমাকে সেকেন্ড হ্যান্ড একটা ভালো গাড়ি কম টাকায় দিতে চেয়েছিলেন, রাজি হয়নি। আমার ওই মোটর সাইকেলই ঠিক আছে। ঘনশ্যাম বাবু আপনাকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, ডিড আনরেজিস্টার্ড। ওটা কোনো প্রবলেম নয়। গত রাত্রে এবং আজ সকালে দুবার টেলিফোনে কেউ আমাকে হুমকি দিয়েছে। রায় সাহেবকে নাকি আমি মার্ডার করে আমার দেওয়া টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে এসেছি। কি আশ্চর্য! মার্ডার হলে তো হাসপাতালের ডাক্তাররা... কর্নেলের কথার উপর রাজেনবাবু বললেন, ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু। এর আগেও রায়দা 2 বার হার্ট অ্যাটাক হয়েছে। লোকটা কি আপনার কাছে টাকা করি চাইছে? হ্যাঁ, 2.5 লাখ টাকা তাকে না দিলে সে রায়দার জামাইকে বলে আমার পিছনে পুলিশ লেলিয়ে দেবে। কিন্তু রায় সাহেবের বডি তো পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরে রাস্কেলটা বলছে রায়দা নাকি একটা চিঠি লিখে গিয়েছেন। রাজেন মুখার্জি আমার বুকে ঘুষি মেরে ব্রিফকেস ভর্তি 5 লাখ টাকা নিয়ে পালিয়েছে। চিঠিটা নাকি তার হাতে এসেছে। কিভাবে এসেছে তা সে বলতে রাজি নয়। কিন্তু টাকাটা আপনার কাছে সে কিভাবে নেবে বলেছে কিছু? গত রাত্রে ব্যাটাকে পাত্তা দিইনি। আজ সকালে কিছুক্ষণ মিষ্টি কথাও বলেছি। টাকা কখন কোথায় কিভাবে তাকে দিতে হবে তা সে কাল মানে সোমবার জানাবে। কখন জানাবে তা বলেনি। কর্নেল, পুলিশকে আপনি জানিয়ে দিলে কোন ফোন নাম্বার থেকে রাজেনবাবুকে সে ফোন করছে তা টেলিফোন এক্সচেঞ্জ আড়ি পেতে জানা সম্ভব। লোকটা মহা ধূর্ত। 2 বারই পাবলিক বুথ থেকে ফোন করেছে। গাড়ি চলাচলের শব্দ শুনে তা বুঝতে পেরেছি বুথটা কোনো বড় রাস্তার ধারে। রাজেন বাবু, লোকটা যেই হোক সে রায় সাহেবের চেনা কেউ। আপনার কি ধারণা? ঠিক বলেছেন। সে জানে আমি রায়দাকে 5 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু প্রশ্ন হলো সেই টাকা তাহলে ওর মেয়ে জামাইয়ের পাওয়ার কথা। টাকা ঘরেই থাকবে, তাই না? কারণ রায়দার ফ্ল্যাটে ওরা আছে। আপনি ওর মেয়ে জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে বাগান বাড়ি আপনাকে বেচে দেওয়ার কথা জানিয়েছেন কি? কাল হাসপাতালে গিয়েই জানিয়েছি।
তখন ওরা কোনো মন্তব্য করেনি। তারপর গত রাত্রে উড়ো ফোনে হুমকি শুনে তখনই সর্বরী মানে রায়দার মেয়েকে জিজ্ঞেস করেছি টাকা ভর্তি ব্রিফকেস পেয়েছে কিনা। এটাই আশ্চর্য, ওরা 5 লাখ টাকা ভর্তি কোনো ব্রিফকেস পায়নি। সর্বরী মানে ওই আসলে রায়দার পালিতা কন্যা, কোনো ওই অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। বাজে টাইপের মেয়ে, টাকা পেয়েও অস্বীকার করছে। তার মানে কি বুঝতে পারছেন? পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে একেবারে তৈরি। ওর বাবাকে টাকা না দিয়ে ডিডে সই করিয়ে নিয়েছি বলে কেস করবে, পরে অবশ্য ফেঁসে যাবে। তাতে কি, আমাকে হ্যারাস্ত করানো হবে। রায়দার জামাই প্রদোষ আরো বজ্জাত। রায় সাহেব মেয়ে জামাইকে পছন্দ করতেন না বলে কম বলা হবে, ওদের বিশ্বাসই করতেন না। তাই দমদমের বাড়ি থেকে এন্টালি এরিয়ায় নিজের আর একটা বাড়িতে চলে এসেছিলেন। আপনাদের বলছি, তবে প্লিজ কথাটা যেন গোপন থাকে। হ্যাঁ, মাঝে মাঝে রায়দা আমাকে বলতেন সর্বরী আর প্রদোষ সম্পত্তির লোভে তাকে নাকি স্লো পয়জন করছে, তাই ওর স্বাস্থ্য ক্রমশ ভেঙে পড়ছে। আমার মনে পড়ল আজ সকালে শ্রীলেখা ঠিক একই কথা বলছিল। কর্নেল এবার উঠে দাঁড়িয়ে বললেন, রায় সাহেবকে আপনি টাকা দিয়েছেন, তাকে বাড়ি পৌঁছেও দিয়েছেন, তাহলে রায় সাহেবের ওরকম কোনো চিঠি লিখে রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আমার মনে হচ্ছে আপনি উড়ো ফোন পেয়ে। রাজেন মুখার্জি উঠে দাঁড়িয়ে তার কথার উপর সহাস্যে বললেন, ওরকম কোনো চিঠির অস্তিত্ব নেই। রায়দা কেন আমার বিরুদ্ধে মিথ্যামিথ্যি তেমন কিছু লিখবেন, কাজেই আমি ভয় পাইনি, বরং বলতে পারেন খাপ্পা হয়েছি। এত সাহসকার লোকটা কে? হ্যাঁ কর্নেল সাহেব, আমার প্রবলেমটা অন্যরকম। মল্লিকদাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। এই রাজেন মুখার্জি যা বলে ঠিক তাই করে। আমি যতটা ভদ্রলোক ততটাই ছোট লোক। প্লিজ কর্নেল সাহেব, আপনার সামনে এই কথা বলছি বলে যেন কিছু মনে করবেন না। জয়ন্তবাবু, আপনিও যেন কিছু মনে করবেন না। নন্দন কাননের ভূতগুলোকে শায়েস্তা করার আগে এই ভূতটাকে কিভাবে শায়েস্তা করব তাই নিয়ে আমি প্রবলেমে পড়েছি। রাজেনবাবু আমাদের সঙ্গে এইসব কথা বলতে বলতে গেট পর্যন্ত এলেন। কর্নেল রাস্তায় নেমে হঠাৎ ঘুরে বললেন, একটা কথা, নিছক কৌতূহল, আপনি শুক্রবার রাত্রে কি রায় সাহেবের গাড়ি থেকে নেমে ওর কথা মতো তখনই চলে গিয়েছিলেন, নাকি উনি দোতলায় ওঠা অবধি অপেক্ষা করেছিলেন? রায়দা নিচের তলায় সিঁড়ির কাছে পৌঁছানো পর্যন্ত দাঁড়িয়েছিল। আচ্ছা খুলে বলি, বাড়ি ফেরার পথে আমরা দুজনে মাত্র 3 পেক করে হুইস্কি খেয়েছিলাম। দেখলুম উনি সুস্থভাবেই হাঁটতে পারছেন, তাই আমি চলে এলুম। কিন্তু হঠাৎ এই কথা কেন কর্নেল সাহেব? আমার ধারণা তখন কেউ সেখানে কোথাও ছিল এবং ব্যাপারটা লক্ষ্য করেছিল। সে জানতো আপনি নন্দনকানন কিনছেন, রায় সাহেবের হাতে ব্রিফকেস, এবং আপনাকে দেখে সে একটা অঙ্ক কষেছিল। লোকটা যে ওই বাড়ির তা কি আমি বুঝিনি কর্নেল সাহেব? যথা সময়ে আপনাকে জানাবো রাস্কেলটাকে কি শাস্তি দিয়েছি। সেই রাত্রে ইএম বাইপাসের দিকে যেতে যেতে আমাকে জিজ্ঞেস করেছিলেন, কি বুঝলে জয়ন্ত? রাজেনবাবুর কথাবার্তা গোলমেলে মনে হলো। কেন? যদি ওর কথাগুলো সত্য হয় তাহলে ওই উড়োফোনের ব্যাপারে উনিও তো উত্তেজিত কেন? তাছাড়া আর একটা কথা আমার কানে বিঁধেছে, নন্দনকানন কেনার ব্যাপারে আমারই দুর্বুদ্ধি, এটা বলারই বা মানে কি? মাঝে মাঝে তোমার পর্যবেক্ষণ শক্তি এভাবেই টের পাই। ওহ কর্নেল, আবার কিন্তু আপনি আমার আঁতে ঘা দিচ্ছেন। মোটেই না ডার্লিং, তুমি দুটো ভাইটাল পয়েন্ট তুলেছ। বলে উনি মুখ বাড়িয়ে ডেকে উঠেছিলেন, ট্যাক্সি ট্যাক্সি। ট্যাক্সি কেন? আমি তো পৌঁছে দেবো বলেছি।
কর্নেল আমার কথা থামিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করতেই ব্রেকে পায়ের চাপ দিয়েছিল। উনি আমাকে অবাক করে তক্ষুনি নেমে গিয়ে একটা ট্যাক্সিতে চেপেছিলেন। ট্যাক্সিটা চলে গেলে আমি বাঁদিক ঘুরে সল্ট লেকে আমার বাড়ির দিকে চলে গেলাম। মাঝে মাঝে কর্নেল এমন খামখেয়ালি হয়ে ওঠেন, এটা আমার জানা, তাই ওইভাবে হঠাৎ তার চলে যাওয়ায় অবাক হয়নি। আসলে ইলিয়ট রোডে ওর 3 তলার অ্যাপার্টমেন্টে গিয়ে জানার ইচ্ছে ছিল প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের কোনো খবর আছে কিনা। পরদিন সকালে কর্নেলের কাছে যাওয়ার ইচ্ছে তীব্র ছিল। যাওয়ার আগে ওকে টেলিফোন করেছিলাম, তখন প্রায় 8টা বাজে। কিন্তু ষষ্ঠীচরণ জানিয়েছিল তার বাবা মশাই ছাদের বাগান থেকে নেমে শুধু কফি খেয়ে বেরিয়ে গেছেন, বলে গেছেন বাইরে কোথাও ব্রেকফাস্ট করে নেবেন। হালদার মশাইয়ের বাড়িতে ফোন করেছিলাম, রিং হচ্ছিল, কেউ ফোন ধরেনি। সবে ব্রেকফাস্ট করে সেদিনকার দৈনিক সত্যসেবক পত্রিকার পাতায় অন্যমনস্কভাবে চোখ বোলাচ্ছি, এমন সময় টেলিফোন বেজে উঠেছিল। কর্নেলের ফোন ভেবেছিলাম, কিন্তু আমার উৎসাহে জল ঢেলে দিয়ে আমাদের নিউজ ব্যুরোর চিফ সত্যদার নির্দেশ এসেছিল। জয়ন্ত, এখনই নিউ আলিপুরে চলে যাও, ফ্ল্যাটে ডাকাতি হয়েছে, দুটো মার্ডার। থানার সোর্স থেকে এইমাত্র খবর পেয়েছি। তুমি সোর্সকে চেনো, আগে ফোনে কন্ট্যাক্ট করে নাও, বাড়ির নাম্বার পেয়ে যাবে। শোনো, আমরা বড় করে কভারেজ দেব। ভিকটিম আমাদের চিফ এডিটরের বাবার বন্ধু ছিলেন, বুঝলে কিছু? জয়ন্ত, আই রিপিট, ভিকটিম রত্নেশ আরোরা আমাদের চিফ এডিটরের বাবার মানে বজুম। উত্তেজনা এলে তোতলামি এসে যায় সত্যদার। দ্রুত বলেছিলাম, হ্যাঁ বুঝেছি দাদা, বুঝেছি, ওই বুজুম ফ্রেন্ড, তাই তো? দিনটা যা গেল বলার নয়। চিফ এডিটরের বাবার প্রাণের বন্ধু বলে কথা। কর্নেলের সঙ্গগুণে গোয়েন্দাদের রীতিনীতি আমার করায়ত্ত। ওদিকে দৈনিক সত্যসেবক পত্রিকা আমার কাছে কী ধরনের কভারেজ আশা করে তাও জানা। অতএব অফিসে ফিরে প্রায় 3.5 কলাম পরিমাণ একখানা রোমহর্ষক রহস্য কাহিনী দাঁড় করালাম। সন্ধে 7টা নাগাদ কপি শেষ করে সত্যদাকে দিলুম। তারপর টেবিলে ফিরে 1 কাপ চা নিয়ে বসেছি, টেলিফোন বাজল। রিসিভার তুলে সাড়া দিতেই প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো। জয়ন্তবাবু, আমি হালদার কইতাছি। হ্যাঁ বলুন হালদার মশাই। বাইরে হবেন কখন? এই 4 কাপ শেষ হলেই বেরোবো। তা আপনি কোথা থেকে বলছেন? কর্নেল স্যারের ঘরেই আসি। কর্নেল স্যার এখনো ফেরেন নাই, ওয়েট করতেছি। আপনি ওর খবর কিছু জানেন? মানে উনি কোথায় গেছেন আর কি? না, আমি কিছুই জানি না। আপনার কাছে কোনো খবর আছে নাকি? আছে, সেই জন্যই তো কর্নেল স্যারের ওয়েট করতেছি। আপনি আইবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে বেরোচ্ছি। ইলিয়ট রোডে কর্নেলের 3 তলার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখলুম কর্নেল ফিরেছেন এবং হালদার মশাইয়ের কথা মন দিয়ে শুনছেন। আমাকে দেখে কর্নেল একটু হাসলেন। কেন হাসলেন বুঝতে পারলুম না। তো যা বুঝলাম, ঘনশ্যামবাবুর কারখানা শ্রীহরি অটোমোবাইল শিগগিরই দারগা রোডে রিপ্লেস হবে। আমারে কইলেন 2 সপ্তাহ বাদে গাড়ি লইয়া যাইবেন। দরগা রোডের নতুন ঠিকানাও দিলেন। আপনি কি গাড়ি নিয়ে গিয়েছিলেন? গাড়ি পাম কই, প্রাইভেট কার ভাড়া পাওয়া যায়, কিন্তু খামোখা খরচ কইরা লাভ কি? ওরে কইছি গাড়ি ব্রেকডাউন ভ্যানে লইয়া যাবো, অ্যাক্সেল ভেঙে গেছে। তাহলে দরগা রোডের গ্যারেজটা কিনে ফেলেছেন ঘনশ্যামবাবু? কইলেন তো অ্যাডভান্স করছেন, সামনের সপ্তাহে রেজিস্ট্রি করিয়া লইবেন। দর জিগাইলাম, শুধু আসলেন। শেষে কইলেন দর জিগাইবেন না, মাথা খারাপ হইয়া যাইব। ষষ্ঠী আমার জন্য কফি আনলো। জয়ন্তের ওপর আজ খুব ধকল গিয়েছে। বিকেল 4টে নাগাদ বারাসাত থেকে তোমার কাগজের অফিসে ফোন করেছিলুম। তুমি নেই শুনে সত্যবাবুকে লাইনটা দিতে বললুম। তো সত্যবাবু বললেন জয়ন্তকে একটা ডাকাতি আর খুনের পিছনে লড়িয়ে দিয়েছি। বলেই তোমাদের ব্যুরো চিফ সিরিয়াস ভঙ্গিতে বললেন চিফ এডিটরের বাবার বন্ধু আর তার চাকর নাকি খুন, বহু লক্ষ টাকার অলংকার লোপাট। চিফ এডিটর নাকি আমার সাহায্য চান। হ্যাট, পুলিশ অলরেডি জেনে গেছে বাড়ির লোকের কাজ। সে যাই হোক, আমি তোমার ব্যুরো চিফকে বলেছি কাল মর্নিংয়ে 2-3 সপ্তাহের জন্য আমি রাজস্থানে যাচ্ছি। আপনি বারাসাতে গিয়েছিলেন? তা হঠাৎ সেখানে কি? মধ্যমগ্রামের কাছে বারাসাত। আমি উঠবো কর্নেল স্যার, একটা ভাইটাল পয়েন্টে আসতাছি। বলুন। দরগা রোডের গ্যারেজের ঠিকানায় সেই মালিকের খোঁজ করলাম, বুঝলেন কি না? মালিক এক মুসলিম ভদ্রলোক। তেনারে কইলাম, শুনছি আপনি জমি শুদ্ধ গ্যারেজ সেল করবেন, আমারও কেনার ইচ্ছা আছে। উনি কইলেন অলরেডি এক পার্টি অ্যাডভান্স করছে। কইলাম তাতে কি,
সেই পার্টি যার দর দেবে আমি তার চেয়ে বেশি দেবো মনে। ভদ্রলোক তারপর কইলেন 3.5 কাঠা জমিতে টিনের শেড সমেত গ্যারেজ 15 লাখ টাকা দর উঠছে। হালদার মশাই হঠাৎ উত্তেজিত হয়ে হাতের কৌটো থেকে এক টিপ নস্যি নিলেন। তারপর গুলিগুলি চোখে তাকিয়ে বললেন, এই ঘনশ্যাম নন্দী 15 লাখ টাকা জোগাড় করছে। আপনাকে বাড়িয়ে বলতেই পারেন উনি। শ্রীলেখা ঘনশ্যাম নন্দীর মায়ের কাছে শুনছিল 10 লাখ। যাই হোক, 10 লাখ কি 15 লাখ, এত টাকা ঘনশ্যাম নন্দী পাইল কই? কর্নেল স্যার, যা মনে হইতাছে এই বেটা ঘনশ্যামই শ্রীলেখার ঘর থেকে ব্রিফকেস খান চুরি করছে। আপনি প্রমাণ করবেন কিভাবে? আরও কিছু ইনফরমেশন জোগাড় কইরা আমি একখানা থিওরি খাড়া করুম, তারপর আপনার ডিরেকশনে চলুম। আপাতত আপনি একটা কাজ করতে পারেন। হ্যাঁ, কোন? আপনি বলেছেন শ্রীলেখাই আপনার ক্লায়েন্ট। হ, রায় সাহেব তারই তো টাকা ভর্তি ব্রিফকেস খান দিছিল, তার বাবারে তো দেন নাই, তাই আইনত শ্রীলেখাই আমার ক্লায়েন্ট। তাহলে তার বাবা তপেশ মজুমদারের গতিবিধির উপর নজর রাখুন। গোয়েন্দা প্রবর গুলিগুলি চোখে তাকালেন। একটু হিন্ট দেন অন্তত, নজর রাখবো কেন? কারণ জানতে চাইবেন না হালদার মশাই? আপনি কাল খুব ভোরে ডক্টর সুরেশ সরকার রোডে ওদের বাড়ির কাছাকাছি কোথাও ওত পেতে থাকবেন। না, জয়ন্তের মতো ঠাট্টা করছি না, আপনাকে ছদ্মবেশ ধরতে হবে, কারণ দৈবাত আপনি তপেশবাবুর চোখে পড়ে যেতে পারেন। আমি চাই ওর অজ্ঞাত সারে ওকে ফলো করবেন। শুভস্য শীঘ্রম। অন্তত কাল এবং পরশু 2 দিন আপনাকে একটু কষ্ট করতে হবে। ভোর 6টা থেকে রাত্রে তপেশবাবু তার ফ্ল্যাটে ফিরে শুয়ে পড়া পর্যন্ত নজর রাখতে হবে। শুয়ে পড়লেন কিনা তা নিশ্চয়ই বুঝতে পারবেন। তারপর আপনি পদ্মপুকুর পার্কে গিয়ে পোশাক বদলে বাড়ি ফিরে যাবেন। বলুন, পারবেন কি? হে, আর এমন কি কাম! পুলিশ লাইফে বনে বাতারে ঘন্টার পর ঘন্টা মশার কামড় খাইছি, বৃষ্টিতে ভিজছি, শীতে হাড় বরফ হইয়া গেছে গিয়া। আর একটা কথা, রাত্রে বাড়ি ফিরেই আমাকে টেলিফোনে তপেশবাবুর গতিবিধি জানাবেন। প্রাইভেট ডিটেকটিভ যেন এবার কাজের মতো একটা কাজ পেয়েছেন এই ভঙ্গিতে শটান উঠে দাঁড়ালেন এবং যাই গিয়া বলেই সবেগে বেরিয়ে গেলেন। অবাক হয়ে তাকিয়েছিল, কি অদ্ভুত! নন্দনকাননের ভূতের চেয়ে মোটেও অদ্ভুত নয়। প্রাইভেট ডিটেকটিভরা কেন, পুলিশের ডিটেকটিভরাও এই ধরনের কাজ করে থাকেন। হালদার মশাই এতে অভ্যস্ত। তাছাড়া তুমি তো জানো উনি একজন অসাধারণ অ্যাডভেঞ্চারার। যাকে, তা হঠাৎ আপনি বারাসাতে দিন কাটিয়ে এলেন কেন? বলেছি তো ডার্লিং, মধ্যম গ্রামের কাছে বারাসাত। ওহ কর্নেল, আবার হেঁয়ালি শুরু হল। এই হেঁয়ালি করবেন না তো। হেয়ালি নয় জয়ন্ত, সমস্যা হলো তুমি অনেক সময় কোনো ব্যাপার তলিয়ে লক্ষ্য করো না। কোনো সম্পত্তি যদি মধ্যমগ্রাম এরিয়ায় থাকে, তা কেনা বেচার রেজিস্ট্রেশন কোথায় হবে? হ্যাঁ, ওই বারাসাত রেজিস্ট্রি অফিসেই হবে। অতএব ডিড রাইটার সেই অফিসেরই স্বীকৃত কেউ হবেন। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বললেন, প্রশান্তর সাহায্যে ডিড রাইটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে খুঁজে বের করেছি। তারপর যিনি নন্দনকাননে সেল ডিড তৈরি করেছেন তার সঙ্গে দেখা করতে দেরি হয়নি। 6 লাখ টাকার ডিড, প্রচুর টাকা স্ট্যাম্প কিনতে হয়েছে রাজেনবাবুকে। গোপালনগরের জয়মাতারা নার্সারির অন্যতম প্রোপ্রাইটর হিসেবে রাজেন মুখার্জিকে বারাসাতে অনেকে চেনেন। তো ডিড রাইটার ইসমাইল হোসেন খবর পেয়ে গেছেন যে রায় সাহেব শনিবার মারা গেছেন, কাজেই ডিড রেজিস্ট্রেশন হচ্ছে না। অবশ্য রায় সাহেবের মতো নামজাদা লোক না হয়ে অন্য কোনো সাধারণ লোক বা গরিব গুরব হলে কাউকে বিক্রেতা সাজিয়ে রেজিস্ট্রেশন করানোর অসুবিধে ছিল না। কিন্তু এসব খবর নতুন করে জানার জন্য পুরো একটা দিন খরচ করে ফেললেন। খরচ করে লাভ হয়েছে জয়ন্ত। একটু ঝেড়ে কাশুন তো। এখনো সেই সময় আসেনি, অন্ধকারে ঢিল ছুঁড়ে বেড়াচ্ছি। তবে যে বলছেন লাভ হয়েছে? তা হয়েছে, অন্তত কিছু তথ্য পেয়ে গিয়েছি। স্থানীয় সিভিল কোর্টের লয়ার কুমুদ সেনগুপ্ত গত শুক্রবার বিকেলে ছুটির পর বাড়িতে ছিলেন। সেই সময় রাজেন মুখার্জি এবং রায় সাহেব ডিড রাইটার ইসমাইল হোসেনকে রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে কুমুদবাবুর বাড়িতে নিয়ে যান। রায় সাহেব গাড়ি ড্রাইভ করছিলেন। সেখানে কুমুদবাবুর ডিকটেশন অনুসারে ইসমাইল সাহেব ডিড টাইপ করেন।
কুমুদবাবু এবং তার জুনিয়র শৈবাল ঘোষ সাক্ষী হিসেবে সই করেন। সেখানেই রাজেনবাবু একটা ব্রিফকেস খুলে 500 টাকার নোটের বান্ডিল গুনে টেবিলে রাখেন। রায় সাহেবের জন্য রাজেনবাবু বারাসাত বাজার এলাকা থেকে একটা দামি ব্রিফকেস কিনে নিয়ে গিয়েছিলেন। রায় সাহেব টাকার বান্ডিলগুলো সেই ব্রিফকেসে ভরে তালা এঁটে 2টো চাবি পকেটে ঢোকান। বাঁকা হেসে তিনি বলেন, হে আমার হাতের ময়লা, রাজেন খামোখা ব্রিফকেস কিনলো, বারণ করলুম শুনলো না। কত লাখ লাখ টাকা আমার এই প্যান্টের পকেট আর জ্যাকেটের ভেতরের পকেটে থেকেছে। যাই হোক, এরপর রায় সাহেব তার জ্যাকেটের ভেতর জামার ওপর বাঁদিকে বেল্টে আটকানো একটা ছোট্ট রিভলভার কেস দেখিয়ে বলেন, বুড়ো হয়েছি, কিন্তু দরকার হলে চোখের পলকে এটা বের করে গুলি চালাতে পারি। তিনি ওই রিভলভার বের করে দেখানো বটে। কুমুদবাবুর বাড়ি থেকে বেরোতে প্রায় 6:30 বেজে যায়। কুমুদবাবুর জুনিয়র শৈবালবাবু থাকেন সল্ট লেকে। আসার পথে এয়ারপোর্ট হোটেলের বারে 3 জনে 3 পেক করে হুইস্কি খেয়েছিলেন। শৈবালবাবুর সঙ্গে কথায় কথায় ব্যাপারটা জানতে পারলুম, কিন্তু এবার টাইম ফ্যাক্টর এসে যাচ্ছে। অন্তত 9টার আগে রায় সাহেবের ডাক্তার সুরেশ সরকার রোডের ফ্ল্যাটে পৌঁছানো অসম্ভব। শ্রীলেখা সম্ভবত ঘড়িতে সময় না দেখেই 8টা বলেছে। এইসব তথ্য থেকে কি ব্রিফকেস হারানোর সূত্র পাবেন বলে আশা করছেন নাকি? আশা? কোথায় যেন পড়েছিলুম, আশা ছলনাময়ী নাকি কুহকিনী। হ্যাঁ, তবু আশা করতে দোষ কি? আসলে 5 লাখ টাকা সত্যি রাজেনবাবু রায় সাহেবকে দিয়েছিলেন কিনা এবং সেই টাকা কোন ব্রিফকেসে ভরা হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। শ্রীলেখাকে ফোন করে টাইম ফ্যাক্টরের গন্ডগোল শুধরে নেওয়া যায় কিনা দেখুন। করব। আগে রাজেনবাবুকে ফোন করা দরকার। আজ সেই উড়ো ফোন এসেছিল কিনা শোনা যাক। বলে কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, হ্যালো, মিস্টার রাজেন মুখার্জি আছেন? এখনো ফেরেননি? শুনুন, উনি ফিরলে বলবেন কর্নেল নীলাদ্রি সরকারকে যেন রিং করেন। হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার। বরং কর্নেল সাহেব বললেও। ধন্যবাদ, রাখছি। রিসিভার রেখে কর্নেল বিরক্ত মুখে বললেন, কোনো মহিলা ধরেছিলেন, কাজের মেয়ে নয়, বেশ ধারালো কণ্ঠস্বর, কিন্তু আমার নামটা উচ্চারণ করতে হোঁচট খাচ্ছিলেন। ষষ্ঠী, আর 1 রাউন্ড কফি দিয়ে যা বাবা, আজ ঠান্ডাটা একটু বেড়েছে মনে হচ্ছে। ষষ্ঠীচরণ কফি আনলো। আমার আর কফি খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কর্নেলের বরাবর ওই একটাই ধুয়ো, কফি ব্রেনকে চাঙ্গা করে। কফি খেতে খেতে বললুম, নার্ভ চাঙ্গা হয়েছে। শ্রীলেখার কাছে জেনে টাইম ফ্যাক্টরের গন্ডগোলটা এবার মিটিয়ে নিন। শ্রীলেখাকে ফোন করার চাইতে বরং কাল মর্নিংয়ে তুমি চলে এসো, তোমাকে শ্রীলেখা দর্শন করাবো, কেমন? ওর কাছে পাত্তা পাবো না, ওর প্রেমিক না থেকে পারে না। সেই সময় ডোরবেল বাজলো এবং কর্নেল যথারীতি হাঁক দিলেন। ষষ্ঠী। একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, এক ভদ্রলোক বাবা মশাই, রঞ্জন বাবু না কি যে নামটা। সে গিয়ে 1 কাপ কফি, আমি দেখছি। বলেই উনি ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। এ ঘরের দরজার পর একটা ছোট্ট ঘর আছে, ডাক্তারদের চেম্বারে ওয়েটিং রুমের মতো। সদর দরজায় ইন্টারলকিং সিস্টেম, বাইরে থেকে খোলা যায় না, ভেতর থেকে খোলা যায়। দরজা খোলার শব্দ এবং কর্নেলের আপ্যায়ন মাখা কণ্ঠস্বর ভেসে এলো। আরে আসুন আসুন আসুন, একটু আগে আপনার বাড়িতে রিং করেছিল, শুনলুম আপনি বেরিয়েছেন। ষষ্ঠী রাজেনবাবুকে রঞ্জনবাবু করেছে। কর্নেলের পিছনে রাজেন মুখার্জি ঢুকলেন, মুখে সেই অমায়িক হাসি। সোফায় বসে তিনি সহাস্যে বললেন, সোজা বারাসাত থেকে আসছি। আচ্ছা কর্নেল সাহেব, আপনি আমার পিছনে লেগেছেন কেন বলুন তো? মল্লিকদার কাছে আপনার সম্পর্কে কিছু কথা শুনেছিলুম, বিশ্বাস করিনি, কিন্তু যা শুনেছিলুম তা সত্যি। কি সর্বনাশ! আপনার পিছনে কিভাবে লেগেছি বলুন তো? বারাসাতে আমার লয়ার কুদুমবাবুর জুনিয়র শৈবাল ঘোষের কাছে সব শুনলুম। ডেট রাইটার ইসমাইল দাও বলল। যাই হোক, প্লিজ আমাকে বলুন, সর্বরী বা প্রদোষ কি আপনাকে
অ্যাপ্রোচ করেছে? বেশ, তা যদি হয় আমার ক্ষোভের কোনো কারণ নেই। আপনি বারাসাতে খোঁজ খবর নিতে গিয়েছিলেন, সত্যি আমি রায়দাকে 6 লাখের মধ্যে 5 লাখ দিয়েছিলুম কিনা, এই তো। এবার বলুন, এর বিপরীত কথা কি কিছু শুনে এসেছেন আপনি? রাজেন বাবু, 5 লাখ টাকা আপনি রায় সাহেবকে দিয়েছেন তা সত্যি। আবার এ কথাও সমান সত্যি যে টাকা ভর্তি সেই ব্রিফকেসটা রায় সাহেবের ঘরে পাওয়া যাচ্ছে না। বাড়ির বা ফ্ল্যাটের কোনো লোক সুযোগ বুঝে ব্রিফকেসটা হাতিয়ে নিয়েছে। ঘনশ্যামের কাছে শুনেছি রায়দা বাথরুমে পড়েছিলেন, সেই সময় অনেক লোক তার ফ্ল্যাটে ঢুকেছিল। গোলমালের মধ্যে ব্রিফকেস হাতানো কি এমন কঠিন কাজ? হ্যাঁ, মানছি, কিন্তু প্রশ্ন হলো 5 লাখ টাকা ভর্তি ব্রিফকেস রায় সাহেব ঘরের মধ্যে যেখানে সেখানে ফেলে রাখবেন? রাজেনবাবু দুহাত চিতিয়ে কাঁধ নাড়া দিয়ে হতাশার ভঙ্গি করে বললেন, রায়দা ব্রিফকেস বিছানায় ফেলে রাখলেও অন্তত আমি অবাক হব না। উনি 10-20 লাখ টাকা হাতের ময়লা বলতেন। কতদিন লক্ষ্য করেছি গাদা গাদা নোট ওর বিছানার চাদরের তলায় ছড়ানো আছে। আপনি ডক্টর সুরেশ সরকার রোডের ফ্ল্যাটে নিশ্চয়ই গিয়েছেন? গিয়েছি বই কি, শুধু আমি একা নই, রায়দার বন্ধুর সংখ্যা তো কম ছিল না। ষষ্ঠী রাজেনবাবুর জন্য কফি আনলো। কফি খান, আমি আমার ভূমিকাটা ব্যাখ্যা করছি। ভেবেছিলুম রাজেনবাবু খাপ্পা হয়ে উঠবেন ক্রমশ, কিন্তু ওকে এতটুকু উত্তেজিত দেখাচ্ছে না। মুখে পরিচ্ছন্ন হাসি আঁকা আছে। কফিতে চুমুক দিয়ে বললেন, বেশিক্ষণ বসবো না, লনে মোটরসাইকেল রেখে এসেছি, সিটে হেলমেটও আটকে রেখেছি। কর্নেল সাহেবের বাড়ি সেফ বলে জানি। কর্নেল চুরুট ধরালেন, তারপর আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে বললেন, উড়ো ফোনের খবর বলুন। ফোন এসেছিল, স্কাউন্ড্রেলটা লেজে খেলাচ্ছে। কাল সকালে বলবে কোথায় কিভাবে 2.5 লাখ টাকা দিতে হবে। কেউ যোগ করছেন না তো আপনার সঙ্গে? না, রীতিমতো হুমকি। আমি গায়ে মাখছি না, বলেছি ঠিক আছে দেব। ঘনশ্যাম নন্দীর শ্রীহরি অটোমোবাইলস উঠে যাচ্ছে। জয়ন্তের এক বন্ধু ওখানে গাড়ির কাজ করিয়েছিল, তাই জয়ন্ত আজ ওখানে তার গাড়ির কাজ করাতে গিয়েছিল। জয়ন্ত, তুমি রাজেনবাবুকে ব্যাপারটা বলো। কর্নেল আমার দিকে অর্থপূর্ণ কটাক্ষ করলেন। বললুম, ঘনশ্যামবাবুর গ্যারেজের জায়গা যাঁর, তিনি এক মারোয়ারি ভদ্রলোককে বেচে দিয়েছেন। আমার মনে হলো টাকা পয়সা নিয়ে রফা হয়েছে, কারণ ঘনশ্যামবাবু বললেন শ্রীহরি অটোমোবাইলস ওই দরগা রোডে চলে যাচ্ছে, সেখানে একটা 3.5 কাঠার ওপর শেড দেওয়া পুরনো গ্যারাজ পেয়েছেন আর কি। অ্যাডভান্সও করেছেন, এবার ভাড়া নয় নগদ টাকায় কিনছেন। টাকার পরিমাণ না বললেও আমার ধারণা ওই এলাকায় জমির দরই অন্তত কাঠা প্রতি ওই ধরুন ওই 3 থেকে 5 লাখ। রাজেনবাবু তাকিয়েছিলেন আমার দিকে। তাহলে লটারিতে টাকা পেয়েছে ঘনশ্যাম, কিংবা সাট্টাবাজদের সঙ্গে জুটে মোটা টাকা কামিয়েছে। কর্নেল সাহেবকে বলা উচিত। রায়দার কারবার ছিল যত সব বজ্জাতদের সঙ্গে। সুরেশ সরকার রোডে এরিয়ার কুখ্যাত 7টা ডন গণেশকে উনি ফ্ল্যাট ভাড়া দিয়ে গেছেন। আবার কেয়ারটেকারের দায়িত্বও গণেশ পেয়েছিল। ভাড়া থেকে 1/3 বাদ দিতেন রায়দা। ঘনশ্যামবাবু রায় সাহেবের ব্রিফকেস? কিছু বলা যায় না, ঘনশ্যামও হাতাতে পারে। আমি কয়েকদিনের মধ্যে ঠিকই জেনে যাব ওই টাকার সোর্স কি। ওটি কর্নেল সাহেব, সর্বরি প্রদোষকে জানিয়ে দিয়েছেন তো কথাটা? টাকা আমি সত্যি রায়দাকে দিয়েছিলুম। জানাবো, ও নিয়ে কিছু ভাববেন না, আমি আপনার হিতৈষী রাজেনবাবু। রাজেনবাবু হাসি মুখে উঠে দাঁড়ালেন, তারপর দুজনকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছেন। হঠাৎ কর্নেল বললেন, একটা কথা জানতে বাকি আছে রাজেনবাবু। শুক্রবার আনরেজিস্টার্ড ডিড আপনি আপনার লয়ার কুমুদবাবুর কাছে রেখে এসেছিলেন কেন? রাজেনবাবু ঘুরে দাঁড়িয়েছিলেন, বললেন, কি আশ্চর্য, ডিটটা তো বারাসাতেই রেজিস্ট্রি হতো, কাজেই কুমুদবাবুর কাস্টাডিতে রাখা সেফ ছিল।
কর্নেল, আপনি সত্যিই অদ্ভুত মানুষ। বলি রাজেন মুখার্জি দ্রুত বেরিয়ে গেলেন। পরদিন সকালে কর্নেলের সঙ্গে ডাক্তার সুরেশ সরকার রোডে শ্রীলেখাদের ফ্ল্যাটে গেলুম। রায় সাহেবের এই বাড়িটা চওড়া গেট আছে, কিন্তু হাট করে খোলা। উঠোনের মতো এক টুকরো জায়গায় একটা লাল মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে, ওপরে টিনের শেড। বাড়িটার কোনো নাম নেই। রাস্তার ধারে গাড়ি রেখে দুজনে ভেতরে গেলুম। শ্রীলেখা কথা মতো দোতলার জানলায় আমাদের জন্য অপেক্ষা করছিল। দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে নেমে এলো। নিচের সংকীর্ণ করিডরে বাঁদিকে সিঁড়ি। শ্রীলেখাকে উত্তেজিত দেখাচ্ছিল। একটু আগে কর্নেল সাহেবকে ফোন করেছিলাম, শুনলাম আপনারা বেরিয়েছেন। বাড়িটা স্তব্ধ এবং কেমন যেন পুরো বাড়ির মতো দেখাচ্ছিল, অথচ 3টে ফ্লোরে মোট 9টা ফ্ল্যাটে লোকজন বাস করে। সিঁড়িতে ওঠার সময় কর্নেল বললেন, কিছু কি ঘটেছে? ঠোঁটে আঙুল রেখে শ্রীলেখা ডান দিকের ফ্ল্যাটটা দেখালো শুধু। মধ্যের ফ্ল্যাটটা তালাবন্ধ দেখলুম। শ্রীলেখা বলেছিল এই ফ্ল্যাটে এক তামিল দম্পতি থাকেন এবং তারা কোথায় যেন বেড়াতে গিয়েছেন, এখনও ফেরেননি। তাহলে দোতলায় ডান দিকের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। লক্ষ্য করলুম চৌকাঠের ওপর কালো রঙে ইংরেজিতে শুধু লেখা আছে MR। সেই বিজ্ঞাপনটার কথা মনে পড়ে গেল। কর্নেল রায় সাহেবের ফ্ল্যাটের দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকালেন। ভেতরে চলে আসুন। তার কথায় ব্যস্ততা এবং উত্তেজনা ছিল। বসার ঘরটা ছিমছাম সাজানো, সোফা সেট আছে, কাঁচের আলমারিতে পুতুল আর নানা রকম লোকশিল্পের নমুনা সাজানো আছে। একটা ছোট র্যাকে বই ভর্তি এবং র্যাকের মাথায় কয়েকটা রঙিন ফটো দেখতে পেলুম। শ্রীলেখার বালিকা বয়সের ফটো আর তার সাথে তার বাবা মায়ের ফটো। দরজা আস্তে করে বন্ধ করে শ্রীলেখা বলল, এতক্ষণ খুব হইহল্লা চলছিল সর্বরীদের ফ্ল্যাটে। প্রদোষ থানায় গেছে, শুনলাম ফোনে পুলিশ ডেকেছিল। পুলিশ পাত্তা দেয়নি, তাই নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে। দেখলাম ঘনশ্যামবাবুও গেলেন তার সঙ্গে। কিন্তু ঘটনাটা কি? সেই ব্রিফকেসটা রায় সাহেবের গাড়ির তলায় পাওয়া গেছে। শেষ হলো আজকের গল্প রহস্যের নাম নন্দনকানন প্রথম পর্ব। কর্নেল কি পারবেন এই রহস্যের সমাধান করতে? কি রয়েছে নন্দনকাননে? সেখানে কি সত্যিই ভূত রয়েছে? জানতে হলে শুনতে হবে গল্পের অন্তিম পর্ব। আসছে পরবর্তী সপ্তাহে সোমবারে। ততক্ষণ শুনতে থাকুন শুধু গল্পের জন্য এবং কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। সামনের মাসে অর্থাৎ আগস্ট মাসের প্রথম সোমবারে আসছে রুদ্রনীলের গল্প হেনরি আব্রির গুপ্তধন। ধন্যবাদ, শুভরাত্রি।